এই ঘটনাটি কিন্তু একজন পালকি বেহারা প্রত্যক্ষ করেছিলেন। মূলত তার কাছ থেকেই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন। রবি ভাই তো ইউএসএইডে কর্মরত রয়েছেন, এই মুহূর্তে উনি মধুখালীতে রয়েছেন। তো মধুখালীরই একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বহরপুর। বহরপুর কিন্তু রাজবাড়ী জেলাতেও রয়েছে। এটা মূলত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের যে কয়েকটি গ্রাম আছে তার মধ্যে একটি গ্রাম হচ্ছে বহরপুর। তো এই নওপাড়া ইউনিয়নটা কিন্তু আপনারা অনেকেই আমাদের চ্যানেলে এই নামটা শুনেছেন, কারণ আমাদের চিফ মডারেটর সৌমিত্র রায়ের দাদাবাড়ি কিন্তু এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর সীতারামপুর গ্রামের বেশ কিছু ঘটনা কিন্তু আমরা শেয়ার করেছি। শ্রীবাস দাস দাদু, যিনি সৌমিত্র রায়ের দাদু ছিলেন, তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমরা শেয়ার করেছি। তারপর সৌমিত্র রায়ের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা আমরা শেয়ার করেছি। তো এরকম কিন্তু বেশ কিছু ঘটনা আমরা ইতিমধ্যে শেয়ার করেছি। তো আজকের ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে দুটি গ্রাম, নওপাড়া এবং তারাপুর। আর ওই গ্রামের ওই বহরপুর এলাকার একজন বাসিন্দা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, যার বর্তমান বয়স 70 থেকে 80-র মধ্যে। উনি যখন এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন তখন ওনার বয়স তখন ছিল 25-26 বছর এরকম আর কি। উনি মূলত এই শীতের সিজনটাতে এই বেহারার কাজটা করতেন আর কি, আর অন্যান্য সময়গুলোতে উনি কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। আমাদের বাংলাদেশে শীতের সিজনগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উৎসব, বিশেষ করে বিয়ে শাদী, ওয়াজ মাহফিল, এই জিনিসগুলো হয়ে থাকে, কারণ বর্ষার সময় তো এগুলো আসলে করা যায় না। যার ফলশ্রুতিতে শীতকালে এগুলোর একটা চাপ সব সময় থাকে। আগেকার দিনে তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, বা এরকম গাড়ি এত অ্যাভেলেবল ছিল না, আর রাস্তাঘাটও ভালো ছিল না। এক গ্রাম থেকে আর এক গ্রামে বিয়ে শাদী বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেখা যেত পালকির ব্যবহারটা খুব বেশি ছিল, যেটা আমি ছোটোবেলাতেও দেখেছি। আমি যখন মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে যেতাম, তো ওই সময় আমি দেখতাম যে এই পালকির ব্যবহারটা রয়েছে বিয়ের সময়। তো এখন অবশ্য সেটা দেখা যায় না বললেই চলে, এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য। তো এই যে আব্দুর রহিম মিয়া, উনি যখন ওই যে সিজন যখন হতো আর কি, শীতের সিজনটাতে, তখন তো ওনার কাজের প্রচণ্ড চাপ থাকতো। তো এরকমই একটা বিয়ের দাওয়াত তার কাছে আসে, সেটা ওই একই ইউনিয়নেরই দুটো গ্রাম, নওপাড়া এবং তারাপুরে। তো মেয়ের বাড়ি হচ্ছে নওপাড়া, ছেলের বাড়ি হচ্ছে তারাপুর। তো উনি এই তারাপুর থেকে বরযাত্রী নিয়ে নওপাড়াতে যাবেন, আর তারপর বিয়ের কাজ শেষে আবার উনি চলে আসবেন। তো তারাপুর থেকে নওপাড়া, আবার নওপাড়া থেকে তারাপুর, এটা তো ওনার খুব পরিচিত একটা জায়গা। ওই জায়গায় কোথায় কি আছে, কোন দিক দিয়ে আসতে হবে, এটা কিন্তু ওনার খুব ভালোই জানা ছিল। তো যথারীতি যেদিন যাওয়ার কথা উনি টাইমলি এসে উপস্থিত হন। ওনার সাথে আরও 3 জন, মোট 4 জন বেহারা ছিল। তো তখনকার সময় হতো কি যে কখনো কখনো 2 জন এক্সট্রা বেহারা রাখতে হতো, কারণ ওনারা ক্লান্ত হয়ে পড়তেন, তখন ওই 2 জন সাপোর্ট দিত। তো ওই সময় অবশ্য যেহেতু এই বেহারাদের কাজের চাপটা বেশি ছিল, সিজন চলছিল ওই সময়, এজন্য উনি আর 2 জন আসলে পান নাই, 4 জনই আসেন মোট। তো ওনারা এসে এই তারাপুর থেকে, ছেলের বাড়ি থেকে ছেলেকে নিয়ে এবং বরযাত্রী সহ রওনা দিয়ে দেন নওপাড়ার দিকে। তো সেখানে গিয়ে যথারীতি বিয়ের কাজ শেষও হয়ে যায়। সেখানে মোটামুটি 3:30 থেকে 4টা বর্তমান সময় আমরা যদি হিসাব করি, তো ওই সময়ে কিন্তু আমরা দেখি, বা এখনও যদি আমরা খেয়াল করি, যে এই সময়টাতে আসরের আজান হয়ে যায় 4টার দিকে, 3:45টার দিকে আসরের আজান হয়ে যায় শীতকালে। তো যখন আসরের আজান হয়ে যায়, ততক্ষণে বিয়ের কার্যক্রমও শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, তখন ওনারা রওনা করেন। তো রওনা করে ওনারা যখন চলে আসার যেই পথ আর কি, ওনাদের একটা হিসাব ছিল মাগরিবের আজানের আগে ওনারা বাড়িতে পৌঁছে যাবেন। তো এই তারাপুর আসার সময়, মানে নওপাড়া থেকে তারাপুর আসার সময় হয় কি, একটা জায়গায় ওনাদের এই পালকির যেই লম্বা যেই লাঠিটা থাকে, যেটা ওনারা কাঁধের উপর রাখেন আর কি, এর একটা অংশ কোনো কারণে একটু ভেঙে যায়। ভেঙে যায় বলতে একটু নড়বড়ে হয়ে যায়, ওটা নিয়ে আর সামনের দিকে আগানো পসিবল ছিল না। তখন ওনারা কি করেছেন, একটা জায়গায় দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর ওইটাকে মেরামত করার চেষ্টা করছেন। আর বরযাত্রী যারা ছিলেন সাথে, তাদের প্রত্যেকের বাড়ি তো আশেপাশেই।
তো ওনারা দেখলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখানে তারা দাঁড়িয়ে থেকে কি করবেন। এর মধ্যে অনেকেই কি করেছেন, ওই বরের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা চলে গেছেন। সবার বাড়ি তো কাছাকাছি আর কি, ওই গ্রামেরই তো বাসিন্দা আশেপাশের। আর বরযাত্রীর সাথে কয়েকজন রয়ে যান, আর বেহারা তো আছেনই। তা মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে ওই জিনিসটা মেরামত করার জন্য। এখন আধা ঘন্টার যেই সময়টা লেগে গেল, এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে সন্ধ্যার যেই সময়টা ওনারা চিন্তা করে এসেছিলেন যে মাগরিবের আজানের আগে ওনারা পৌঁছে যাবেন, সেটা কিন্তু আর হলো না, কারণ আধা ঘন্টা এখানে নষ্ট হয়ে গেল। তো ওনারা ওখান থেকে রওনা দিয়েছেন ঠিকঠাক মতোই, ইতোমধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। তো ওনারা যেই পথটা দিয়ে যাবেন, পথিমধ্যে একটা শ্মশান ছিল, এখন সেটা নাই। আর এবং শ্মশানের কাছে একটা বড় নারিকেল গাছ ছিল, যেটা অবশ্য এখন নাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই বিভিন্ন সময় ভয় টয় পেয়েছেন, কারো পিঠে থাপ্পড় দিত, কারো মাছ কেড়ে নিত, আবার কখনো পরিচিত লোকের রূপ ধরে সামনে আসতো। এরকম ছোটোখাটো ঘটনা হর হামেশা ওখানে ঘটতো। এটা কিন্তু আব্দুর রহিম মিয়া জানতেন আর কি। তো উনি বলছিলেন যে জায়গাটা তো ভালো না, একটু দ্রুত পার হওয়া প্রয়োজন। তখন অন্যরাও সম্মতি দেন যে একটু দ্রুত পার হয়ে যায়, কারণ মাগরিবের আজান কিন্তু হয়ে গেছে ততক্ষণে। ওনারা দ্রুত ওই জায়গাটা পার হয়ে যাচ্ছেন, ইতোমধ্যে হঠাৎ করে হয় কি, একটা ঘূর্ণি বায়ুর মতো, ওই বানকুড়ালির মতো একটা জিনিস সৃষ্টি হয়, এবং ওই জিনিসটা তাদের প্রত্যেকেরই গায়ে লাগে এবং পালকিতেও লাগে। তারপর ওই জিনিসটা আবার মনে হলো অন্যদিকে চলে গেল। আর পালকির যে মানে এটাকে কি আমরা যেটা বলবো যে ওজন, সবই ঠিক ছিল, ওজন বাড়েও নাই, বাড়লে তো তাদের উপর চাপ সৃষ্টি হবে, সেরকমও না, আবার ওজনটা হালকাও হয়ে যায় নাই, সব কিছু স্বাভাবিক। তো ওনারা হেঁটে যাচ্ছেন ঠিকঠাক মতো, পৌঁছেও যান যথারীতি তারাপুর গ্রামে। এখন বউ আসছে, বউকে তো পালকি থেকে নামাতে হবে। নামানোর জন্য আমাদের যেই বাংলাদেশে যেই রীতিনীতিগুলো ফলো করা হয়, মিষ্টি মুখ করিয়ে পালকি থেকে নামানো হবে। তখন কিন্তু বাড়ির অন্যান্য মহিলারা উপস্থিত বউকে বরণ করার জন্য। ওই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে পালকি নামাবেন কাঁধ থেকে, ওদিকে বাড়ির ভদ্র মহিলারা উপস্থিত, বাচ্চা কাচ্চারা উপস্থিত, নতুন বউকে বরণ করবেন। ওই সময় হঠাৎ করে আব্দুর রহিম মিয়া সহ অন্যদের কাছে মনে হলো যে হঠাৎ করে এই পালকিটা হালকা হয়ে গেল। এতক্ষণ কিন্তু ভারী মনে হচ্ছিল স্বাভাবিকভাবে, যেরকম ভারী আগেও ছিল, কিন্তু বউ নামার আগেই ওনারা তখনও কাঁধ থেকে পালকি নামান নাই, মনে হলো পালকিটা হালকা হয়ে গেল, মনে হলো পালকির ভিতর কিছু একটা বসা ছিল, ওটা নেমে গেছে। তো ওনারা আবার একটু চিন্তা করলেন বা একজন তাকিয়ে দেখলেন যে পালকির ভিতর থেকে কেউ নেমেছে কিনা, কারণ না, পালকি তো নামে নাই, পালকি তো ওনারা নামান নাই, পালকির থেকেও কেউ নামে নাই। তো ওনারা পালকি নামান, পালকির দরজা খুলে সবাই তো হতভম্ব হয়ে যান, পালকির ভিতরে কেউ নাই, নতুন বউ কোথায় গেল, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এদিকে ওই নতুন বউয়ের সাথে নতুন বউয়ের কয়েকজন আত্মীয় স্বজন আসছিলেন, তারাও তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আরে আমাদের মেয়ে কই। তখন ওই যে আব্দুর রহিম মিয়া, উনি সকলকে বলেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, ঘটনা একটা ঘটছে, এবং ঘটনাটা ঘটছে ওই নারকেল গাছের ওখান থেকে। যেই বানকুড়ালির বাতাসটা আপনাদের গায়ে লেগেছিল, ওটা আসলে বানকুড়ালি ছিল না, নিশ্চয়ই ওইখান থেকে একটা অঘটন ঘটছে, বউকে নিয়ে গেছে। এখন যে কোনো মূল্যে আমাদেরকে এই নতুন বউকে উদ্ধার করতে হবে। এখন কি করা যায়? তো ওই যে ছেলের একজন আত্মীয় ওখানে ছিলেন, উনিও আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো উনি বললেন যে আমার একজন ওস্তাদ আছে বোয়ালমারিতে, বোয়ালমারি কিন্তু ফরিদপুরের একটা উপজেলা, বোয়ালমারিতে আমার একজন ওস্তাদ আছে, উনি এই ধরনের অনেক কাজ জানেন, এরকম কাজ উনি করেছেনও, জিনে কাউকে নিয়ে গেলে আল্লাহর রহমত উনি ফেরত নিয়ে আসছেন। তো আমি এত বড় কাজ জানি না, দ্রুত ভ্যান রেডি করো, এক্ষুনি বোয়ালমারি যাব। তো ওখান থেকে দ্রুত ভেতরের রাস্তা দিয়ে, এখন যেরকম আমরা দেখি মাঝকান্দি দিয়ে, তারপরে এই ভিতর দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে, তখন কিন্তু ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ছিল, যেটা এখনও আছে। তো ভেতর দিয়ে দ্রুত উনি ভ্যান নিয়ে রওনা দেন বোয়ালমারিতে। তো বোয়ালমারিতে গিয়ে তখন ওনার ওস্তাদকে পেয়েও যান, তারও অনেক বয়স হয়ে গিয়েছিল।
তাকে সব কথা বলা হয়। বলার পরে ওনার ওস্তাদ সাথে সাথে তার অনুগত কয়েকজন জিনকে বলেন যে আমি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, আর আমি ওই ছেলের বাড়িতে যাচ্ছি। আমি যেতে যেতে তোমরা দ্রুত তথ্য নিয়ে আসো, ওই মেয়েটাকে উদ্ধার করতে হবে। তো উনি কি করেছেন, ওনার ছাত্রের সাথে ভ্যানে করে রওনা দিয়েছেন, আর এদিকে উনি কিন্তু ওনার জিনদেরকে ছেড়ে দিয়েছেন তথ্য সংগ্রহ করার জন্য। তারপর ওই যিনি বুজুর্গ ব্যক্তি মানে ওস্তাদ যিনি, উনি তো তার ছাত্রের সাথে চলে আসেন এই বাড়িতে। তো উনি যখন আসেন রাত, ওই সময়ের প্রেক্ষাপটে রাত প্রায় 11টা বেজে গেছে। আর 1972 থেকে এই 75 সালের মধ্যে, কারণ সময়টা কিন্তু এইরকম ছিল আর কি। আব্দুর রহিম মিয়া যেরকম বলেছেন মহান মুক্তিযুদ্ধের পর এরকম একটা সময় হতে পারে, যদি উনি এক্সাক্ট সাল বলতে পারেন, আনুমানিক সাল বলেছেন আর কি, এরকম হতে পারে। তো ওই সময় তো আসলে এই গ্রামগুলো ছিল বিদ্যুৎবিহীন, সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে পড়তেন। এখন এই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওই বাড়ি সহ আশেপাশের বাড়ির লোকজনের তো ঘুম নাই। তো রাত 11টা দিকে উনি আসেন। আসার পর উনি আরও বিস্তারিত শোনেন এবং উনি বলেন যে আমাকে একটা ঘর দিতে হবে, আমি একটু বসে আমি আমার জিনদের সাথে কথা বলি, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করলো। তো উনি ওনার ছাত্র সহ আরও কয়েকজন মিলে একটা ঘরে যান। ঘরে গিয়ে উনি কি তথ্য সংগ্রহ করতে পারলেন সেটা আসলে সবাইকে বলার জন্য মূলত ঘরে গিয়েছিলেন। তো ঘরে যাওয়ার পর কিছু আমল করেন। তো ওই সময় আসলে জিনেরা এসে কি বলেছে এটা কিন্তু ওই ঘরে উপস্থিত অন্য কেউ শুনতে পায়নি। তো উনি নিজেই কথা বলছিলেন আর কি, কিন্তু তার কথা শোনা যায়, কিন্তু জিনদের কথা শোনা যায় না। এরপরে ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে ঘটনা যেটা হয়েছে সেটা আব্দুর রহিম যিনি বেহারা উনি যেটা বলেছেন সেটাই ঠিক, ওই জায়গাতেই এই ঘটনাটা ঘটছে, ওই মেয়েটাকে নিয়ে গেছে। তো জিনেরা এসে যে তথ্যটা দেয় সেটা এরকম যে ওই সময় যখন ওই বেহারারা পালকি নিয়ে দিক দিয়ে যাচ্ছিলেন, তখন জিনেদের আর একটা দল ওই দিক দিয়ে যাচ্ছিল। সেই দলেও একজন বর ছিল, মানে বরের বেশে ছিল, ওরা আর একটা এলাকায় বিয়ে করতে যাচ্ছিল। তখন এই যে বরটা এটা এতটাই দুষ্টু ছিল, সে এইখানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়ে যায়। তখন তার সাথে থাকা অন্য যারা ছিল তারা নিষেধ করে যে না, আমরা তো একটা কাজে যাচ্ছি, আর এখন ওই জায়গাতে তো আমাদের গোত্রেরই আর একটা মেয়েকে কনে সাজানো হয়েছে, এখন কিন্তু অন্য চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। কিন্তু এই জিনটা এতটাই দুষ্টু ছিল, সে তার অনুগত আর একটা জিনকে বলে, সে তার বন্ধু ছিল আর কি, বলে যে এই মেয়েটাকে দ্রুত তুলে নিয়ে চলে যাও, আমি বিয়ে করতে এখন যাব না, আমি এই মেয়েকে বিয়ে করব। তখন কি হয়, সকলের অসম্মতিতেই ওই যে দুষ্টু বর যে তার যে বন্ধু জিন, সে কি করেছে, এরকম বানকুড়ালির রূপে এই মেয়েটাকে নিয়ে চলে গেছে। আর নিয়ে যাওয়ার পর এইটা ওদের এলাকাতেই আছে, এটাও বলে দেয় জিনেরা যে ওটা ওদের এলাকাতেই আছে, আমরা তথ্য সংগ্রহ করছি, দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই। তখন জিনেরদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করার পর উনি তো এগুলো সবাইকে বলে দেন এবং এটাও বলেন চিন্তা করেন না, ইনশাল্লাহ খুব দ্রুতই এই সমস্যার সমাধান করব। এরপর ওই যে যিনি বুজুর্গ ব্যক্তি উনি কি করেছেন, ওনার দুইজন শিষ্য জিন, এর মধ্যে একজন খুবই শক্তিশালী ছিল এবং খুব একরোখা টাইপের জিন ছিল, মানে সে যেমন ভালো ছিল এবং খুবই একরোখা টাইপের ছিল, সে এক কথা দুইবার বলতে পছন্দ করতো না। এরকম বদমেজাজি এবং ন্যায় নীতিতে অটল এরকম একটা জিনকে সাথে আরেকজনকে দিয়ে পাঠায় এই যেই দুষ্টু জিনটা এই মেয়েটাকে তুলে নিয়ে গেছে তাদের এলাকায়। তো ওরা তো ওখানে গিয়েছে, যাওয়ার পর দেখা গেল যে সেখানে এই দুষ্টু জিনগুলা আছে আর কি এক জায়গায়। তা এদেরও আবার একজন মুরব্বী টাইপের সর্দার আছে। তো এরা প্রথমে দুইজন গিয়ে ওই সর্দারকে বলে যে তোমাদের গোত্রের এই জিনটা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, আমাদের এলাকার একটা মেয়েকে সে এইভাবে তুলে নিয়ে গেছে, এটা তো ঠিক না, এক্ষুনি এই মেয়েটাকে ফেরত দিতে হবে। তো ইতোমধ্যে ওই যে সর্দার যিনি
তিনি আসলে এই ব্যাপারটা অবগত হয়েছেন যদিও বা, যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো উনি বলছেন যে হ্যাঁ, বিষয়টা তো আমি শুনি, এই বিয়ে বাতিল, ওই মেয়েটাকে এক্ষুনি আমাদের হাতে হস্তান্তর করেন। এই কথা বলতে বলতে হয়েছে কি, এই যে যেই দুষ্টু জিনটা, মানে যে আসলে মেইন কালপ্রিট, এ হই হুল্লোড় করতে করতে সামনে চলে আসছে। এই দেব না, যা খুশি তাই কর, দেখি কি করতে পারিস, এরকম করে তিরিং মিরিং করা শুরু করছে আর কি, হুমকি ধামকি দেওয়া শুরু করছে আর কি। তো ওই সময় এই যে যিনি, এই দুইজন জিনের মধ্যে যে খুব কড়া মেজাজের যে জিনটা ছিল, সে কি করেছে, খপ করে ওর মাথা, মানে গলা আর কি, মানে মাথার নিচে গলাটা চেপে ধরেছে, মানে চেপে ধরে আর এক হাত দিয়ে এক টানে মাথা ছিঁড়ে ফেলেছে ওইটার। আর যখনই মাথা ছিঁড়ে ফেলেছে, অন্যান্য জিনেরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিছে। তখন ওই সর্দার বলছে যে বাবারা, যা করছো করছো, অন্যায় করছে, ওর শাস্তি পাইছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তোমাদের মেয়েকে তোমরা নিয়ে যাবা, কিন্তু আমরা এইভাবে, এই পদ্ধতিতে তোমাদেরকে দিতে পারবো না, এটা আমরা এইভাবে দিতে পারি না, তোমাদেরকে সরাসরি হস্তান্তর করতে পারি না, তোমাদের মেয়েকে তোমরা ফেরত পাবো, আমি কথা দিলাম। এখন কিভাবে দেবে? বলে যেখানে মেয়েটি হারিয়ে গিয়েছিল বা যেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তোমরা সেখানে চলে যাও, এবং সেখানে এই মেয়ের এবং তার যেই হাজব্যান্ড, যার সাথে বিয়ে হয়েছে, মানে মানুষ হাজব্যান্ড, তাকে যেতে বলো, ওইখানে আমরা এই মেয়েটাকে ফেরত দেবো, এটা আমি কথা দিলাম। তখন ওই জিনেরা, দুইজন জিন যারা গিয়েছিলেন, তারা সাথে সাথে ফেরত চলে আসেন, এবং এসেই ওই যে বুজুর্গ ব্যক্তি, ওনাকে বলেন যে আপনারা দ্রুত ওই জায়গাটাতে যান, ওই শ্মশানের ওখানে যে নারিকেল গাছ, ওখানে যান, ওখানে মেয়েটাকে ওরা ফেরত দিবে। ওনারা সাথে সাথেই ওখানে যান। তো যখনই ওখানে গিয়েছেন, ধপাস করে কিছুর একটা পড়ার শব্দ হইল ওনারা যাওয়ার পরে। তো ওই যে নারিকেল গাছের পাশেই একটা ঢালের মতো জায়গা ছিল আর কি, ওখানে একটু নরম মাটি ছিল আর কি, তো ওইখানে কিছু একটা পড়েছে। তো দ্রুত ওনারা ওইখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই মেয়েটা। তবে বিয়ের সময় তার পরনে যে শাড়িটা ছিল, এখন সে শাড়ি নাই, কালো রঙের একটা ভিন্ন ধর্মী শাড়ি তাকে পরানো হয়েছে। তো যাই হোক, তাকে ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসা হয়, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে কি দেখেছিলে ওইখানে যাওয়ার পরে। তো ওই মেয়েটি বলে যে ওই পালকির মধ্যে সে বসেছিল, হঠাৎ করে দেখে পালকির মধ্যে বেটে আকৃতির কালো কুচকুচে একটা অবয়ব, এবং ওই অবয়বটা খপ করে তার হাত টেনে ধরেছে। এরপরে তার আর কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটা বিশাল ঘরের মধ্যে আছে। ঘরটা মানে আলো না অন্ধকার না এরকম একটা অবস্থা আর কি, এবং ওই ঘরের মধ্যে একটা বড় চৌবাচ্চার মতো আছে, সেটাতে পানি রয়েছে। আর ওই পানিটা স্বাভাবিক পানির যে রংটা হয় এরকম না, মনে হচ্ছে এটা কালো না নীল, কারণ ঘরটা তো একটু আবছা আলো ছিল, ওইটাতে আসলে এই পানির রংটা সে ভালো করে বুঝতে পারেনি। তারপর সে দেখে ওই ঘরের মধ্যে লম্বা লিকলিকে 3-4 জন নারী অবয়ব, প্রত্যেকের পরনে সাদা শাড়ি, তবে মাথায় ঘোমটা দেওয়ার চেহারাটা বোঝা যাচ্ছে না। এই নারী অবয়ব আছে, এই নারী অবয়বগুলো তাকে ধরে ওই চৌবাচ্চার মধ্যে রাখলো, তাকে গোসল করালো, এবং তার যেই বিয়ের শাড়িটা ছিল এটা পরিবর্তন করে আর একটা শাড়ি পরিয়ে দিল। এরপরে আর একটা অবয়ব আসে, এই অবয়বটাও বেশ লম্বা লিকলিকে, সে ছোট্ট একটা হাফ প্যান্টের মতো কিছু একটা পরা। তার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মানুষ যদি মানে কঙ্কাল হয়ে যায়, এই কঙ্কালের উপরে যদি চামড়া থাকে কেমন হয়, একদম মুখে কোনো মাংস না থাকলে কেমন হয় ওই রকম। আর তার মুখে কোনো দাঁত নাই, আর কান দুটো খুব ছোট ছোট, মনে হচ্ছে ওখানে কানই নাই, এমন একটা অবস্থা। আর মাথায় কোনো চুল নাই, এইরকম একটা ভয়ঙ্কর অবয়ব, লিকলিকে অবয়ব তার কাছে আসে। এরপরে তার আর কিছু মনে নাই। তারপর সে তো জ্ঞান ফেরার পরে দেখতেছে সে এখানে। তো যখন মেয়েটিকে সকলে ফেরত পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে সাথে সাথেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া পসিবল হয়েছিল, আর জিনেরাও দিয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে কতটা দুষ্টু হলে এই ধরনের কাজ করা সম্ভব, যে সে যাচ্ছিল আর এক জায়গা বিয়ে করতে, তার গোত্রের মানে জিনেদের মধ্যেই যেই মানে মেয়ে জিন আছে তাকে বিয়ে করার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে মানুষের গোত্রের এই নারী অবয়বকে দেখে তার পছন্দ হয়েছে, মানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, তাকে সে তুলে নিয়ে গেছে, তাকে তুলে নিয়ে সে বিয়েও করছে।
আর এই ধরনের বিয়ে তো হয় না, কারণ ওই মেয়েটা তো অচেতন, এইভাবে তো আর বিয়ে হয় না, বললেই তো আর হয়ে যায় না। তো এরপরে কিন্তু এই যে অন্য দুইজন জিন গিয়ে একজন তো ওইটাকে মেরেই ফেলছে, তারপর তো মেয়েটাকে ফেরত দিয়ে গেল। তো আল্লাহর রহমতে পরবর্তীতে ওই মেয়ের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি ছিল তার প্রথম ঘটনা। আমার নাম সজীব। আমি বাড়ির চারপাশে ঘন ঝাড় এবং গাছপালা দিয়ে ভর্তি ছিল। এই বাড়ি নিয়ে অনেক ঘটনা প্রচলিত। টেলিভিশন দেখতে দেখতে সময়ের দিকে আমার একদমই খেয়াল ছিল না। দোকান যখন বন্ধ করলো তখন রওনা হব। হঠাৎ দেখতে পেলাম দুটো মধ্যবয়স্ক লোক আমার বাড়ির রাস্তায় হাঁটা ধরলো। বাড়ির রাস্তা ধরে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবলাম বেশি রাস্তা বাকি নেই, একাই যেতে পারব। পৌঁছে গেলাম আমি। দূর থেকে বাড়িটির দিকে তাকিয়ে আমার শরীর শিউরে উঠল। এই খেয়াল করলাম আমাদের বাড়ির গরুর মতো একটা গরু বাড়ির ভিতর দৌড় দিয়ে ঢুকে গেল। প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম গরুটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে, কিন্তু পড়ছে। সে এক বীভৎস দৃশ্য। ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি উল্টো দৌড় দিলাম। রাস্তার দুপাশের গাছ দুলতে লাগলো। প্রচন্ড বাতাসে মনে হচ্ছে গাছগুলো উপড়ে পড়ে যাবে। প্রচন্ড দুর্বল। মা বলল, উঠতে হবে না, তোর গায়ে অনেক জ্বর। আরো বলল, কি হয়েছিল? বাড়িতে হুজুর ডাকা হলো। আমি হুজুরকে সব বললাম। হুজুর ঝাড়ফুঁক দিলেন। তারপর একা সব ভুলেই গিয়েছিলাম। 5 বছর পার হয়ে গেছে। আমি অনেক বড় হয়ে গেছি। সুন্দর এবং স্বাভাবিক জীবন।
হঠাৎ করে আচমকা ঘুম ভাঙে আমার। দেখি ঘামে শরীরটা ভিজা। বাইরে বাসার ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করছে। এক প্রকার কৌতূহল নিয়ে বিছানা থেকে উঠলাম দেখার জন্য যে ওরা কেন এমন চেঁচামেচি করছে। আগেই বলে রাখি, আমাদের বাসার শেপটা দক্ষিণ পাশে 2 তলা, উত্তর পাশে 2 তলা, মাঝখানে মেইন গেট ও একটু ফাঁকা জায়গা। উঠানের মতো বড় না হলেও ভালোই ফাঁকা জায়গা। মেইন গেট বরাবর সিঁড়ি উত্তর পাশে 2 তলায় ওঠার জন্য, আর মেইন গেট বরাবর হাতের বাম পাশে স্টিলের খুবই ছোট খাড়া সিঁড়ি। আমি যে রুমে থাকি ওই রুমে ওঠার জন্য, মানে দক্ষিণ পাশের 2য় তলায়। আমাদের বাড়ি খুবই পুরনো, দাদার আমলের, তাই একটু হিজিবিজি। আমার রুমের দক্ষিণ পাশের জানালার নিচে বিল্ডিংয়ের সাথে লাগোয়া কবরস্থান। তারপর যেই বাসার পারিবারিক কবরস্থান, সেই বাসায় ঢোকার রাস্তা, তারপর আরেকটা কবরস্থান, তারপর আরেক বাসায় ঢোকার রাস্তা, তারপর আরেকটা কবরস্থান। হ্যাঁ, 3টা কবরস্থান পাশাপাশি, সব পারিবারিক কবরস্থান। তো আমি উঠলাম বিছানা থেকে, উঠে আমার রুমের পশ্চিম পাশের দরজাটা খুললাম দেখার জন্য যে পোলাপান কেন চেঁচামেচি করছে। আমি 2 তলায় থাকায় দরজার পরে আমার চাচাদের 1 তলা ঘর, যার উপরে টিন শেড, আমার দরজা থেকে দেখা যায়। আমি দেখলাম গন্ডারের সাইজের প্রায় ভয়ানক একটা গুইসাপ আমার চাচাদের টিনের উপরে। আর বাসার ছেলেমেয়েরা ওই যে আমাদের সিঁড়ি উত্তর পাশের 2য় তলায় ওইটা দাঁড়িয়ে গুইসাপ যেন দেখে তারা মজা নিচ্ছে। ঠিক কোরবানির গরু ছোট ছেলেমেয়েরা দেখলে যেমন করে, ঠিক তেমন তারা ওই টিনের চালের উপর গুইসাপ দেখে মজা নিচ্ছিল। আমার হাত পা কাঁপা শুরু করলো, কারণ আমি পৃথিবীর জিনভূত বলেন যাই বলেন, কোনো কিছু ভয় না পেলেও এই গুইসাপ আর সাপ মারাত্মক রকমের ভয় পাই, জানি না কেন। আমি ওদের চিৎকার করে বলার চেষ্টা করছিলাম ওইখান থেকে সরতে, কারণ সাপের যে জিহ্বা ছিল তা এতটাই বড় ছিল যে সে প্রায় ওই সিঁড়ি পর্যন্ত চলে আসছিল। হঠাৎ গুইসাপটা আমার দিকে তাকায় এবং তেড়ে আসতে থাকে। আমি ভয়ে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি। তো হঠাৎ দরজায় ধুমধুম বাড়ি দেওয়ার শব্দ। আমার অবস্থা তখন আরো খারাপ। আমি কি করব না ভেবে পেয়ে আমার রুমের মেইন গেট খুলি। দেখি সিঁড়ি দিয়ে উঠে ওই সিঁড়ি বেয়ে 2-3টা গুইসাপের বাচ্চা উপরের দিকে উঠছে। আমি ওই দরজা লাগিয়ে দিই। আমার ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। হঠাৎ মনে হলো দেখি জানালা দিয়ে কাউকে ডাক দেওয়া যায় কিনা। যেহেতু জানালা থেকে মেইন রোড দেখা যায়, আমি সবাইকে রুমে জানালা খোলা রাখতাম, আমরা সবাই। তাই যেই জানালার সামনে গেলাম, দেখলাম জানালা খোলা, কিন্তু জানালার পেছন থেকে একটা হাত জানালা ধরে রেখেছে। আর হাতটা ছিল ঠিক গুইসাপের হাত যেমন হয় তেমন। যদি একটা গুইসাপের ছোট বাচ্চা জানালা ধরে জানালার পেছনের দিকে এভাবে ঝুলে থাকে, ঠিক তেমনি জাস্ট হাতের একটা অংশ জানালার এই সাইড থেকে দেখা যাচ্ছিল। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ঠিক তখন কেন যেন মনে হয় আমি যদি বিছানায় শুই আমি হয়তো ঘুম থেকে উঠবো, এখনো ঘুমিয়ে আছি, সব স্বপ্নে হচ্ছে, এটা বাস্তবে পসিবল না। আমি তাড়াহুড়া করে কাঁথা মুড়ি দিয়ে যে বিছানায় শোয়ার জন্য যাই আর কাঁথা টান দেই, দেখি কাঁথার নিচে আরেকটা গুইসাপ। ঠিক তখন আমার সত্যি ঘুম ভাঙে। আমি লাফ দিয়ে উঠে দেখি শরীর ঘামে ভিজা, হৃৎপিণ্ড যেন মুখ দিয়ে বের হয়ে যাবে, এত জোরে বুক ধুক করছিল। সাথে সাথে পুরো সুরা পরে নিজেকে ফু দেই, পানি পান করে নিজেকে রিল্যাক্স করি, কারণ আমি স্বপ্নে গত 5-6 দিন যাবৎ দেখছি ঠিক বাবা মারা যাওয়ার পর থেকেই এই গুইসাপগুলোকে। সময়টা 2021 সাল, অগাস্ট মাসের 30 তারিখ, রাত 11:35। হাসপাতালে বসে ঝিমাচ্ছিলাম। হঠাৎ খবর আসে ডক্টর আমাদের ডাক দিয়েছেন, কি যেন একটা ইমার্জেন্সি। আমার বাবার করোনা হয়েছিল। 20-22 দিন যাবৎ ঢাকার একটি হাসপাতালে তিনি ভর্তি। 3 দিন হলো ডক্টর লাইফ সাপোর্টে রেখেছেন। আমার বাবা মুন্সিগঞ্জের একজন খুবই জনপ্রিয় নেতা ছিলেন। তাকে চেনে না মুন্সিগঞ্জে এমন কেউ নেই বললেই চলে। এই সূত্রে অনেকে আমাকে বা আমার বাবাকে এই কয়েকদিনে দেখতে এসেছিলেন। অনেকে বলা করছিল আমার বাবা নাকি আগেই মারা গেছেন, শুধু টাকা খাওয়ার ধান্দায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারণ গত 7-8 দিন যাবৎ বাবার কোনো প্রকার রেসপন্স ছিল না। আইসিইউতে যাচ্ছিলাম আর এগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে গেলাম আইসিইউর সামনে। ডক্টর ঠিক একটু মন খারাপ চেহারা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার সাথে আমার বড় ফুফাতো চাচাতো ভাইরা ছিলেন। তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ডক্টর বললেন, আপনার মামার হার্টবিট ঠিক 10 মিনিট আগে বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু হার্টবিট ফেরানো সম্ভব হয়নি। সরি।
বলে আর কি কি হাসপাতালের নিয়ম কানুন আছে তা বুঝিয়ে দিয়ে তারা চলে গেলেন। আমার বাবা ছিলেন আমাদের বংশের একটি ছাতা। তার ছায়াতলায় সবাই থাকতেন। কারো কোনো বিপদ হলে এই মানুষটাই সাহায্য করতেন। ওনাকে ছাড়া যেন আমরা সবাই অচল হয়ে গেছি। কিছু মুহূর্তের মধ্যেই নেমে পড়ল শোকের ছায়া, কান্নাকাটি পড়ে গেল চারিপাশে। আমার বড় ফুফাতো ভাই আমাকে বললেন ভেতরে গিয়ে দেখে আসতে। আমি ডাক্তারের দেয়া পিপিই ড্রেস পরে, প্রোটেকশন ড্রেস পরে ভেতরে গেলাম। বাবা শুয়ে আছেন ঠিক গত 7-8 দিন যাবৎ যেভাবে শুয়েছিলেন ঠিক সেভাবে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমার বাবা আর নেই, কিন্তু সে আমার সামনেই শুয়ে আছেন। কি মায়াবী সেই চেহারা! আমি আজও সেই চেহারা ভুলতে পারিনি। যেন মারা যাওয়ার পর বাবাকে একটু বেশি সুন্দর লাগছিল। গত 20-22 দিনের তুলনায় বেশি সুন্দর লাগছিল। আমি এক দৃষ্টিতে বাবার মুখখানার দিকে তাকিয়েছিলাম, আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। নার্সরা বাবার শরীরে লাগানো বিভিন্ন যান্ত্রিক জিনিসপত্র খুলছিল। তখনই এক নার্স আমাকে বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ করলেন। মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বাইরে বের হয়ে গেলাম। হাসপাতালের সব নিয়মকানুন শেষ হওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমার এক ফুপ্পিও তখন করোনায় আক্রান্ত। তাকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছিল। তিনি ছিলেন আমার বাবার সবচেয়ে প্রিয় কাছের বোন। তার অবস্থাও বেশ খারাপ পর্যায়ে ছিল। নিজের ভাইকে শেষ দেখা না দেখতে পারলে হয়তো তিনি আজীবন এই শোকটা ভুলতে পারবেন কিনা, তাই সিদ্ধান্ত নেওয়া হয় ফুপ্পিকে বাবার লাশটা শেষবারের মতো দেখিয়ে তারপরে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ডিরেক্ট এখান থেকে রওনা দিব। আমরা পৌঁছালাম ঢাকা মেডিকেলে। ফুফাতো ভাই ফুপ্পিকে ধরে লিফট দিয়ে নিয়ে আসলেন। ফুপ্পি এই খবর পেয়ে ফুপ্পির অবস্থা আরও খারাপের দিকে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার সেই প্রিয় ভাই আর নেই। অনেক কষ্টে ফুপ্পিকে বুঝিয়ে ফুফাতো ভাইকে নিয়ে ফুফাতো ভাই তাকে নিয়ে উপরে চলে গেলেন, আর আমরা রওনা হলাম মুন্সিগঞ্জের জন্য। অ্যাম্বুলেন্সে বসে ভাবছিলাম, আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেন? আমাকে এত কেন কষ্ট দিলেন? কেন জীবনটা এমন? আমি ছিলাম আমাদের ঘরের বড় ছেলে। আমার পরে আমার আরও 2টা ভাই আছে। আমাদের জন্ম ঢাকাতে আমরা স্কুলে পড়াশোনা করতাম। বাবা রাজনীতি করায় মুন্সিগঞ্জে তখন ঝামেলা চলতো। এসব থেকে দূরে রাখার জন্য আমার মা আমাদের নিয়ে ঢাকায় থাকতেন এবং বাবা মুন্সিগঞ্জেই থাকতেন। সপ্তাহখানেক পরপর বাবা আসতেন আমাদের সাথে দেখা করার জন্য। কয়েকদিন থেকে আবার মুন্সিগঞ্জ চলে যেতেন। আমাদের বাসায় ঢাকায় আশ্বিন গেটে ছিল ও আম্মু সদরঘাটে পোস্ট অফিসে চাকরি করতেন। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মা মারা যান। আমি আমার মার লাশটাও শেষবারের মতো দেখতে পারিনি বলবো না, আমি দেখিনি, কারণ আমার দেখার সাহস হয়নি। মনে আছে আমি যখন আমার মাকে শেষবারের মতো দেখেছি, আমার মা রেডি হচ্ছিল মুন্সিগঞ্জে বাবার সাথে দেখা করতে আসবে বলে। ওই দিন ছিল 13 এপ্রিল। আমার একদম ছোট ভাইটার তখন বয়স মাত্র 40 দিন। আমাদের সাথে আমাদের নানি থাকতেন। নানির কাছে রেখেই মা প্রায়ই মুন্সিগঞ্জ আসতেন। ওই দিন আমার মাকে আমি দেখেছিলাম শেষবারের মতো। আমি আমার মেজো ভাইটার সাথে খেলছিলাম। আমার মা একটা সাদা কালো বোরকা পরে রেডি হচ্ছিল। শেষবারের মতো বের হওয়ার আগে আমার মা আমার দিকে তাকিয়ে বলল, আমি গেলাম, তুই খেয়ে নিস, আর পারলে পড়তে বসিস, কোনো দুষ্টুমি করিস না। সেই যে আমার দিকে তাকানোর চেহারাটা আমি আজও ভুলিনি, আমার স্পষ্ট এখনো মনে আছে। তারপর আর আমার মা ঢাকা ফিরল না। মুন্সিগঞ্জে সে ব্রেন স্ট্রোক করলো। বিকেলের দিকে খবর আসে যে মা নাকি মারা গেছে। আমার 2 খালাও ঢাকাতেই থাকতেন। তাদের অবস্থা তখন খুব খারাপ। এদিকে আমার ছোট ভাইটা মাত্র 40 দিনের। আমরা আমাদের গাড়ি নিয়ে চলে আসি মুন্সিগঞ্জের গাড়িতে। আমি নাকি অজ্ঞান হয়েছি 3 থেকে 4 বার, কিন্তু আমার মনে নেই সেগুলো। মা মারা যাওয়ার পর থেকে আমরা মুন্সিগঞ্জেই থাকি। মা মারা গেছেন আজ 15 বছর প্রায়। মা মারা যাওয়ার 1 বছর পরে আমার বাবা আরেকটি বিয়ে করেন। ওই ঘরে আমার 2টো ছোট বোন আছে, একটি ছোট ভাই আছে। মা বাবা দুজনের কথাই ভাবছিলাম, এমন অবস্থায় দেখি মুন্সিগঞ্জে চলে এসেছি আমরা। এলাকা ভর্তি মানুষ। এমন একজন নেতা মারা যায়, পুরো মুন্সিগঞ্জের খবর ছড়িয়ে পড়ে। আমরা যখন পৌঁছই তখন রাত প্রায় 3টা। পরের দিন জোহরের পর বাবার জানাজার নামাজ পড়ানো হয় আমাদের এক বিশাল জমিনে। আল্লাহর রহমতে প্রায় 5 থেকে 600 মানুষ জানাজা অংশগ্রহণ করে সেদিন। আর জানাজা পড়ায় আমার মেজো ভাই তাজ। আমার বাবা আমাদের ছোট 2 ভাইকে প্রায় ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে তারা ওইখান থেকেই আলেম পড়ালেখা করান। আমার মেজো ভাইয়ের তখন 15 পারা এবং আমার ছোট ভাইয়ের 7 পারা কোরআন শরীফ মুখস্থ। জানাজার নামাজ পড়ে বাসায় চলে আসলাম। অনেকটা ভেঙে পড়েছিলাম, কারণ ঘরের বড় ছেলে আমি।
আমার মাথায় বিভিন্ন চিন্তায় কষ্টে যেন ফেটে যাচ্ছিল। পরের দিন মাগরিবের নামাজ শেষ করে কবরস্থানের দিকে যাই, বাবার কবরটা জিয়ারত করতে ও আগরবাতি দিতে। আমি একাই যাই। জিয়ারত করার শেষে ঘুরে মেইন গেটের দিকে হাঁটা শুরু করি। তখন আকাশ অনেকটা কালো হয়ে গেছে, চারদিকে একটা সন্ধ্যার নীলছে আবার ছেয়ে গেছে। আর মনে খারাপ মন নিয়ে ভাবছিলাম আর হাঁটছিলাম। কবরস্থান থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। সেই পথে এক বিরাট বাঁশঝাড় ছিল। ওখানে অনেকেই অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে, আমার মাথায় ওগুলো ছিল না। ঠিক বাঁশঝাড়ের নিচে আসার পরেই যেমন গরম বাতাস আমার শরীরে একটা ধাক্কা দেয়, সাথে সাথে বাঁশগুলো মরমর করে নড়া শুরু করে। হঠাৎ দেখি উপর থেকে আমার উপরে কয়েক ফোঁটা পানি পড়তে শুরু করলো। উপরে তাকাই এবং তাকানোর পর দেখলাম না, ভাবলাম বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো গাছের পানি পাতায় পড়েছিল, বাতাসে সেগুলো পড়া শুরু করেছে। বাসায় চলে আসি ওই দিন। তার একদিন পর থেকে আমার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হয়। যেমন প্রতিদিন রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখা, ঘরের দরজায় টোকার শব্দ, ঘরের জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায়, নানা ঘটনা। আমি ছোটবেলা থেকেই সাপ অনেক ভয় পাই, বিশেষ করে গুই সাপ। বাবা মারা যাওয়ার 3 দিনের দিন আমি রাতে স্বপ্নে গুই সাপ দেখি। পরের দিন আমি আমার এক কাকিকে ঘটনাটা বলি। তিনি বলেন সূরা পরে, একটা সূরা কাফ পরে ঘুমাতে আর পাক পবিত্র থাকতে, যা আমি সব সময় করি। বাবা মারা যাওয়ার ওই 3-4 দিন, কেউ মারা গেলে 4 দিনের দিন নাকি গরিব মিসকিন খাওয়ানোর যে আয়োজনটা হয় ওইটা আমরা পালন করি। ঘরে বড় হয়, চাপটা আমার উপরেই বেশি পড়ে। সারাদিন কাজ করে ক্লান্ত অবস্থায় যখন রাতে ঘুমাতে যাই, আমি স্বপ্নে দেখি আমি আমার রুমের সেই পশ্চিম দিকের দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, আর উত্তর পাশের 2 তলা থেকে যেখানে বাবা থাকতেন সেই সিঁড়ি দিয়ে বাবা নামছেন। আমি স্বপ্নের মধ্যে অনুভব করছি তিনি সিঁড়ি দিয়ে নামছেন আর আমার শরীর অসাড় হয়ে আসছে। আমি দম নিতে পারছি না। কেমন এক অদ্ভুত অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন সময় বাবা সিঁড়ি দিয়ে নেমে চলে যান আর আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। পরে আবারও সেই কাকিকে ব্যাপারটা বললাম। তিনি বললেন তার একজন চেনা হুজুর আছে, আমাকে তিনি সব সময় করে একদিন সময় করে তার কাছে নিয়ে যাবেন। তো ওই দিন রাতে আর কিছু হলো না। পরের দিন আমি সন্ধ্যাবেলায় আমার রুমে বসেছিলাম, হঠাৎ কবরস্থানের সাথে জানালায় টাক টাক করে 2টা টোকার আওয়াজ শুনলাম, আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। পুরা রুমে ঘুটঘুটে অন্ধকার। আমি একা বসে আছি বিছানায়, ফোনটা খোঁজার চেষ্টা করছি। তখন দেখলাম বিছানার ঠিক এক পাশে একজন কালো অবয়ব দাঁড়ানো। আমার জন্য বুক কেঁপে উঠল। হঠাৎ এমনটা দেখায় মারাত্মক রকমের ভয় পেয়ে যাই আমি। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। আমি ওই অবয়বটার দিকে তাকিয়ে অন্ধকারে বিছানায় আমার ফোন খুঁজছিলাম, ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। খুঁজতে খুঁজতে এক সময় দেখি অবয়ব যেন আকারে আরো বড় হয়ে মিলিয়ে গেল। এমন সময় আমার হাতে কিছু একটা লাগে। আমি আন্দাজ করতে পারছিলাম যে এটা কোনো মহিলার বড় চুল। আমার ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়, কারণ রুমে আমি একা ছিলাম। রুম ভেতর থেকে লক করা, রুমে কারো থাকার কথা না। অন্ধকারে আমার হাত একসময় ওই জিনিসটার চেহারা লাগে। ওই চেহারার শেপ মোটা মানুষের চেহারা মনে হচ্ছিল না। এমন সময় হঠাৎ কেউ আমার গলা চেপে ধরে। আমি হাজারো চেষ্টার পরেও চিৎকার দিতে পারছিলাম না। দিচ্ছিলাম ঠিকই, কোনো সাউন্ড বের হচ্ছিল না, যেটা আমি বুঝতে পারছিলাম। হাতটা ধরে আমি আমার গলা থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই হাত এতটাই শক্ত আর এতটাই মোটা ছিল যার সাথে আমি কখনোই পেরে উঠতে পারবো না। আমি তা হাত ধরেই বুঝে গেছিলাম। কিছুক্ষণ দাপাদাপির পর কারেন্ট চলে আসে আর আমি অনুভব করি যে জিনিসটা হয়তো আমার গলা ছেড়ে দিয়েছে। এরপরে আমার আর কিছু মনে নেই। হুশ ফিরে দরজা বাড়ি দেওয়ার আওয়াজ ওঠে, আমার দরজা বাড়ি দেওয়ার আওয়াজে উঠে দরজা খুলি। তখন বেশ গলায় ব্যথা অনুভব করছিল। তো দরজা খুলে দেখি আমার ছোট ভাই আসছে ভাত খাওয়ার জন্য আমাকে ডাক দিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। ওই দিন ভাত খাওয়ার সময় আমি বলি ঘটনাটা সবাইকে। সবাই বলতে শুরু করে। আমার কাকি ফুপ্পি ওনারা তখন আমাদের ঘরেই ছিলেন। তারা সিদ্ধান্ত নেয় যে ওই কাকির চেনা হুজুরের কাছে আমাকে নিয়ে আগামীকালকে নিয়ে যাবে, আর আজ আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে তাদের ঘরে ঘুমানোর জন্য বলে। খেয়ে দিয়ে আমি কাকাদের ঘরে চলে যাই। আমার কাকাদের ঘরে ছিলেন আমার কাকি, চাচাতো বোনের একটা ছেলে যার বয়স 2 বছর হয়তো তখন, আর আমার চাচাতো ভাই। আমার কাকা আরো অনেক আগেই মারা গেছেন। গিয়ে দেখি চাচাতো ভাই আগে থেকেই ঘুম। তারপর ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়ি। কতক্ষণ শুয়ে থাকার পর ঘুম চলে আসে।
ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে আমার কাকি তাদের পাকের ঘর থেকে, রান্নাঘর থেকে আমাকে ডাকছেন, এই শুই না যা রে, দেখা যা। আমি যাই, গিয়ে দেখি আমার কাকির চেহারা কেমন জানি হয়েছে। তার চেহারায় এক পৈশাচিক হাসি। আমি কখনোই তাকে এইভাবে দেখিনি। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোরা ডাকতাছি, হাস না কেন? দেখবি একটা বড় মাছ আনছি, আইনা কাটছি, তুই আর আমি মজা করে খাবো ববো। আমি চুপ করে কাকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে আমাকে পিড়িতে বসালেন। তার পাশে থাকা একটা বড় ডেকচি থেকে ডেকচির ঢাকনাটা সরালেন আর বললেন, দেখ তাজা মাছ, খাইতে স্বাদ। দেখলাম ডেকচির মধ্যে কোনো মাছ নাই, বরং আমার চাচাতো বোনের ছেলের শরীরটা পিস পিস করে কাটা, রক্ত আর রক্ত। আমার বুকটা একটা ছিপ দিয়ে উঠলো যে আমি এটা কি দেখলাম। এমন সময় কাকি সেই ছোট্ট চাচাতো ভাইয়ের বুকের অংশটা হাতে তুলে নেয়, চাবানো শুরু করে। বাজে দৃশ্য। আওয়াজটা আরো খারাপ, কচকচ করে আওয়াজ হচ্ছে। রক্ত মাটিতে পড়ছে তার হাত থেকে, মুখ থেকে। মুখটা রক্ত লাল হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিলাম না এমন অবস্থায় আমি কি করব। আমি শরীরে না ওঠার মতো শক্তি আছে, না এই দৃশ্য দেখার মতো অবস্থা। আমি ভাবছিলাম কেন আমি অজ্ঞান হচ্ছি না, কেন এগুলো দেখা লাগছেই। হঠাৎ কাকি হাতে করে কিছু নাড়ি ভুড়ি আমার দিকে এগিয়ে দেয়, বলে, নে খায়া দেখ, খুব স্বাদ। কচি মাছটা, রক্তের যে গেরান, উফ। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। লাফ দিয়ে উঠি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। একটু পানি খেয়ে আমি আবারও ঘুমানোর জন্য শুয়ে পড়ি আর ভাবতে থাকি কি দেখছি, কেন দেখছি। এবং ওই রাতে আর ঘুম হলো না। পরের দিন কাকিকে আমি আবারও ঘটনাটা বলি। তারপর তিনি আমাকে সেই হুজুরের বাসায় নিয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বাড়িতে ছিলেন না। তার নাম্বার নিয়ে তাকে কল দিলে তিনি পরের দিন বিকালে আসেন। ওই দিনের মতো বাসায় চলে আসি। রাতে আবার খেয়ে দিয়ে ঘরে চলে যাই, চাচিদের ঘরে। একা নিজের রুমে থাকার সাহস হচ্ছিল না। কাকিদের ঘরে যে চাচাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে দুজনে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ কান্না করার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। উঠে দেখি পাশে চাচাতো ভাই নেই। কতক্ষণ স্থির থেকে খেয়াল করি কান্নার আওয়াজ অন্য রুম থেকে আসছে। আমার চাচাতো বোন যেই রুমে থাকে সেই রুম থেকে কান্না করছে তার 2 বছরের বাচ্চাটা, আর তিনি বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করছেন। মনে মনে ভাবি যে এত রাতে এইভাবে আপু চিৎকার করছে, তাও এত ছোট বাচ্চার সাথে। আর আপু তো এমন না। আসলে তিনি তার ছোট বাচ্চাকে গালাগালি করছিল, ও তার স্বামীকে গালাগালি করছিল। দুলাভাই মালয়েশিয়াতে থাকতেন। তা আমি বিছানা থেকে উঠে দেখতে যাই কি হয়েছে। চাচাতো বোনের রুমে যাওয়ার আগে কাকি যেই রুমে ঘুমান ওই রুমে ক্রস করে তারপর যাওয়া লাগে। যাওয়ার সময় দেখলাম কাকির রুমের দরজা খোলা, কিন্তু কাকি নেই। আপুর রুমের দরজার সামনে দিয়ে উকি দিতে এক ভয়াবহ দৃশ্য দেখলাম মানে কি, দেখা লাগলো। আপু তার 2 বছরের বাচ্চাটার উপর বসে আছে, বিভৎস এক চেহারা নিয়ে সিলিং এর দিকে তাকিয়ে গালাগালি করছে। বাচ্চার অনবরত কান্না করে যাচ্ছিল। কিছু বুঝতে পারার আগে দেখলাম চোখের পলকে আপু তার বাচ্চার উপর বসা থেকে উঠে বিছানায় দাঁড়ালেন, আর তার বাচ্চার পা ধরে খাটের মাথার এখানে যে কাঠের ডিজাইনওয়ালা অংশ থাকে ওইটার মধ্যে সজোরে বাচ্চার মাথাটা বাড়ি দিলেন। মনে হলো এক বাড়িতে বাচ্চা মাথাটা থেতলে গেল। রক্তের চারপাশ ও আপুর চেহারা জামা কাপড় ভরে গেল। এতে সে যেন খুব উৎসাহিত, খুশি হলেন। তারপর আমার দিকে তাকিয়ে সেই রক্তমাখা চেহারা নিয়ে এক বিদঘুটে হাসি দিলেন এবং বাচ্চাটাকে আবারও কাঠের সাথে বাড়ি দিতে লাগলেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তৎক্ষণাৎ আমার জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে দেখি সকাল। আমার চারপাশে আমার মানুষ, কাকি, ফুপ্পিরা সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, আমি রাতে এমন কেন করলাম। আমি জিজ্ঞেস করলাম কি করলাম আবার। কাকি বললো রাতে যখন তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন তিনি রান্নাঘর থেকে পলিথিনের শব্দ পান, কে যেন পলিথিন নাড়ানাড়ি করছে। তো তিনি রান্নাঘরের দিকে গিয়ে দেখেন আমি রান্নাঘরের যে ডাস্টবিন আছে সেখান থেকে পলিথিন থেকে ময়লার মধ্যে মুখ দিয়ে খাচ্ছি। তিনি আমাকে ডাক দিয়ে ধরতে গেলে তার দিকে নাকি আমি ময়লা ছুঁড়ে দিই, পাগলের মতো হাসতে থাকি আর বলি আমাকে মাছ দে, মাছ খাবো। এই বলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খুঁজতে থাকি। এই সময় কাকি অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে আপুকে ডাক দিয়ে নিয়ে আসে। আপু এসে দেখে বরফে জমে যাওয়া মাছের পোটলা দাঁত দিয়ে খোলার চেষ্টা করছি। তারপর আপু সূরা পড়া শুরু করলেন, কারণ এতক্ষণ তাদের বোঝা বাকি নাই যে এটা অলৌকিক কিছু। আর কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শোনা যায় আর আমি বেহুশ হয়ে যাই। এই ঘটনা শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা সবাইকে বলি। সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে আমাকে নিয়ে। ওই দিনই আবার আমাকে সেই নাম করা হুজুরের কাছে নিয়ে যায়।
হুজুর আমাকে দেখে সকল ঘটনা শুনে সূরা পরে ফু দিয়ে পানি পড়া দিয়ে বাসায় চলে যেতে পারেন, আর বলেন কাল আবার আসতে তিনি সমস্যার আসল কারণ জেনে জানাবেন। ওই দিনের মতো আমরা বাসায় চলে আসি। ওই দিন রাতেই আমি স্বপ্নে দেখি সেই বিছানার পাশে দাঁড়ানো আছে কালো অবয়ব। আমাকে বলছে, হুজুর টুজুর দিয়ে কোনো লাভ নাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আরও কিছু ভাষায় হুজুরকে গালাগালি করে কিছু কথা বললো যা আমি বুঝতে পারলাম না, এবং আমি এখন বলতেও পারছি না। পরে ওই অবয় একসময় এসে রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরলো। এ সময় আমার সাথে ঘুমানো চাচাতো ভাই গোগানোর শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে আমি আমার নিজের গলা নিজেই চাপছি। আমার মুখ দিয়ে ওই মুহূর্তে লালা পড়ছে, একাকার অবস্থা। সাথে সাথে এই কাকিকে আপুকে ডাক দেয় তারা। এছাড়া ডাক দেওয়ার পর পরা পানি খাইয়ে আমার উপর ছিটানো হয়, আমাকে হুঁশে আনে। ওই রাতেও আমার আর ঘুম হলো না। এর পরের দিন আমি আর কাকি আর হুজুরের কাছে যাই। হুজুর বলেন আমার ওপর নাকি বাঁশঝাড়ের একটা পিশাচের নজর পড়েছে। ওই দিন সন্ধ্যায় মূলত আমি মাছ দিয়ে ভাত খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর কবরস্থানে যাই। আসার সময় সেই বাঁশঝাড় থেকে নাকি সেই পিশাচের নজর লাগে আমার। সে আমার ক্ষতি করার নাকি অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তারপর একটা তাবিজ দিয়ে বলে এটা সাথে রাখতে আর কিছু নিয়ম কানুন মেনে চলতে। তাও আমি প্রায় সময় খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু একসময় গিয়ে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। ঘটনাটা তো ভয়ানক না, কিন্তু নিজের সাথে ঘটনা তো সত্য ঘটনা। জানি না গুছিয়ে লিখতে পেরেছে কিনা, কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। সকল নিস্তাদের প্রতি অনুরোধ রইল সমসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। অনেকদিন যাবৎ ভাবছিলাম ঘটনা দিব, কিন্তু আর দেওয়া হচ্ছিল না। শুরুতে নিজের জীবনের একটা ঘটনাই দিলাম, আমার কাছে আরও ঘটনা আছে, ওইগুলো অন্য একদিন সময় পেলে পাঠাবো। সময় আমার মা বাবার জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া আপনার ঘটনার জন্য, এবং আপনার আশা করছি আপনার ঘটনাটি আপনি বলেছেন যে প্রচারযোগ্য হলে প্রচার করবেন। আমি করেছি আপনার ঘটনা, এবং আমি চাই যে আপনি আমাদেরকে আরও ঘটনা আপনি পাঠান, এবং যতটুকু আপনার লেখা যায় আপনি লিখে পাঠান, অথবা আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে যদি কারো হেল্প একান্তই দরকার হয়। আপনাদেরকে বলি যারা আমাদের ঘটনা তখন পর্যন্ত শুনছিলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে কেমন লাগলো আমাদের ঘটনাগুলো আমাদেরকে জানাবেন, এবং আমরা আপনাদের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো ঘটনা প্রচারযোগ্য। এবং আপনারা কোন ঘটনাগুলো পছন্দ করেন সেগুলোর মোটামুটি আমরা একটা লিস্ট করেছি। আমরা চেষ্টা করছি সে ধরনের ঘটনা কালেক্ট করবার জন্য। আমাদের টিম মেম্বার হিসেবে মাহার্জি আপু অনেক চেষ্টা করছেন ঘটনা কালেকশনের জন্য। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আল আরবি। তিনি ইতালির মনফালকন থেকে ঘটনাটি লিখেছেন। তিনি ভৌতিকতার একজন নিয়মিত শ্রোতা, এবং প্রায়ই তিনি সময় পেলে ভৌতিকতার মানুষের অভিজ্ঞতাগুলো শোনেন। তো তিনি যেভাবে আমাদেরকে একটি ঘটনা লিখেছেন আমরা সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। উনি 2021 সালে ভৌতিকতার 83 নম্বর এপিসোডে তার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন। যাই হোক, তিনি আজকে আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। ঘটনাটা 2014 সালের কিশোরগঞ্জের কোনো একটি গ্রামের। ঘটনাটি তিনি একজন গ্রামের কৃষক চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। সেই চাচারা ছিল অনেক গরিব পরিবারের, আর তার নাম ছিল মনির। তো তার ভাষার মতো আমরা বলার চেষ্টা করছি মনির সাহেবের মতো। মনির সাহেব প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত মানুষের ক্ষেত মজুর দিয়ে থাকেন। প্রতিদিনের মতো তিনি ঘটনার দিনও দুপুর অবধি খেতে মজুর দিয়ে বাড়িতে চলে আসেন। তো তার বাড়িতে তিনি, তার স্ত্রী আর তার একমাত্র ছেলে ছিল। তো হঠাৎ মাগরিবের নামাজের পর তাদের বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ে। দরজা খুলতে তিনি দেখেন 6 থেকে 7 ফিট লম্বা কেউ দাঁড়িয়ে আছে হারিকেন নিয়ে, আর অনেক বড় কালো চাদর দিয়ে মুখটা ঢাকা। তো তিনি জিজ্ঞেস করলেন কি চাই। সে উত্তরে বলল যে আমার জমিতে 5 জন মজুর কাজ করে। একজন মজুরের শরীরে অসুস্থতার জন্য তিনি আজকে রাতে কাজ করতে পারবে না। তুই তো অনেকে জিজ্ঞেস করছে যে মনির সাহেব আপনি কি আজকে রাতে আমার জমিতে কাজ করতে পারবেন? তো তিনি বলেন না এত রাতে আমি কেন কোনো ধরনের কাজ করতে পারবো না। সে লোকটা বললে এই কাজের বিনিময়ে 10,000 টাকা পাবেন। তো টাকাটা একটু বেশি অ্যামাউন্ট, কারণ মজুরি বা বর্গা যারা করে তারা তো খুব বেশি টাকা পায় না। কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারলেন না, আর তখন তো চলছে অভাবের সংসার। যদি কিছু টাকা একদিনই উপার্জন করতে পারে তাহলে ক্ষতি কি? গ্রামে 10,000 টাকা অনেক টাকা। তো তিনি কথা না ভেবে তিনি বললেন আচ্ছা আপনি ঘরে এসে বসুন, আমি জিনিসপত্র নিয়ে আসছি। তো লোকটাকে অনেকবার বলার পরে না লোকটা ঘরে আর প্রবেশ করে নাই। লোকটা শুধু বলছিল তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে বের হতে। তো
তো তখন মনির সাহেব বাসা থেকে জিনিসপত্র আনার সময় তার ছেলেটা অনেক কান্নাকাটি শুরু করে তার সাথে যাওয়ার জন্য। তো 7-5 না ভেবে, রাত অনেক গভীর, তারপরও 7-5 না ভেবে তিনি যার জিনিসপত্র নিয়ে রওনা হয়ে যান জায়গার উদ্দেশ্যে। তো তারা ঘর থেকে বের হয়ে দেখেন তাদের জন্য আলাদা একটা ভ্যান নিয়ে আসা হয়েছে, আর ইশারা দিয়ে বললো যে ভ্যানে ওঠেন। ভ্যানের চালকটার উচ্চতা সেই ব্যক্তিটার মতোই, সমান উচ্চতা। দেখতে দেখা যায় দুইজন প্রায় একই সমান। তারপর আর কিছু না ভেবে তিনি আর তার ছেলে উঠে গেলেন ভ্যানে। ভ্যানটা চলতে শুরু করলো। তার মনে হচ্ছিল যে ভ্যানে তিনি উঠেছেন সেটার গতিবেগ সাধারণ গতিবেগ না, মনে হয় ভ্যানটা চলছে সুপারসনিক স্পিডে। যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সব রাস্তা তিনি আগে কখনো দেখেননি। তো এত বছর ধরে তিনি এই গ্রামে থাকেন, তাও কেন এইসব রাস্তা তার কাছে অচেনা তিনি বুঝতে পারছিলেন না। প্রায় 1-2 ঘন্টা ভ্যান চলার পর কোনো একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে ভ্যানটা থামে, আর তাদেরকে বলা হয় ভ্যান থেকে নামার জন্য। তবে তারা ভ্যান থেকে নেমে ওই লোকটার পেছন পেছন যান। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর একটা জমির সামনে নিয়ে আসা হয়। তো দেখতে পান 4 জন মিলে হারিকেন দিয়ে কবরস্থান খোদাই করার কাজ চলছে। তো তিনি সাথে সাথে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমি তো এসব কবরস্থানে কাজ করে থাকি না, তাহলে আমাকে কেন ডেকে নিয়ে আসলেন? উত্তরে ব্যক্তি বলল, এসে যখন ফেলেছ কাজটা করেই তোমার বাসায় যেতে হবে। এই কথা শুনে তিনি আর তার আর করার কিছু ছিল না। তিনি তার ছেলেকে এক পাশে রেখে সামনের দিকে এগিয়ে যান, আর গিয়ে দেখলেন তার জন্য আলাদা করে একটা কবর খনন করার কাজ রেখে দিয়েছে। তো তিনি আশেপাশে যারা আছে তাদের থেকে আদৌ মানুষ নাকি তিনি বুঝতে পারছিলেন না। তার মধ্যে একটা অন্যরকম অবস্থা বিরাজ করছিল। লোভে পড়ে শুধু টাকার কথাটাই তিনি চিন্তা করেছিলেন। একবারও বিষয়টি মাথায় আসে নাই যে এত রাতে তিনি এখানে যে আসলেন, তিনি যে কবরস্থানে কাজ করছে, কেন তিনি তার ছেলেকে নিয়ে নির্জন জায়গায় এর সাথে নিয়ে এসছেন, আর তার আশেপাশে যারা আছে তারা কি আদৌ মানুষ কিনা। কোনো রকম প্রশ্ন, কোনো রকম কথা ছাড়া তিনি মাথায় আসলে এগুলি জিনিস চিন্তা করেন নাই। তাকে লোভ পুরাটা কাবু করে নিয়েছিল। আল্লাহর নাম নিয়ে তিনি কবরস্থানের কাজ পুরা শেষ করার পর যখন আশপাশে দেখতে পান তার সাথে যারা কাজ করছিল তারা আর কেউ নাই। তিনি ভাবলেন যে ওরা হয়তো যার যার কাজ করে বাসায় চলে গেছে। যাই হোক, তিনি আর 7-5 না ভেবে ছেলেকে নিয়ে আসতে লাগলেন। ছেলেকে নিয়ে আসতে গিয়ে দূর থেকে তিনি দেখতে পান তার ছেলে যেন কেন কোনো এক অবয়ের সাথে কথা বলছে। তিনি সাথে সাথে ডাক দেন, সিয়াম, তুই কার সাথে কথা বলছিস বাবজান? সিয়াম উত্তরে বলে, এই যে দেখো বাবা, আমি আমার নতুন বন্ধু পেয়েছি, শিউলি নাম। তো তার ছেলের বয়স ছিল 9 বছর। তো তিনি ভাবলেন হয়তো ছোট মানুষ, মনের ভুলে কিছু বলছে। তো তিনি আর কোনো কিছু না বলে ছেলেকে নিয়ে সামনে যান, ভ্যানের সামনে বসেন। সেখানে তিনি তো প্রথম ব্যক্তিকে দেখতে পান না। তারপরে ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যে আমার মজুরিটা কখন দিবেন। উত্তরে সে ব্যক্তি বলল যে আগামীকাল ভোরের আগে আপনার পাওনা টাকা আপনি পেয়ে যাবেন, আর মনে রাখবেন ভোরের আগে কোনোভাবে আপনার বাড়ির দরজা খুলবেন না। তো তিনি তারপর তার ছেলেকে নিয়ে ভ্যানে উঠে পড়েন। ভ্যান আবার আগের মতো দ্রুত বেগে তাকে বাড়িতে নামিয়ে দিল। সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙার পর দরজা খুলতে তিনি দেখেন নগদ 10,000 টাকা একটা ব্যাগের ভেতর দরজার সামনে কেউ রেখে গেছে। তিনি তার পারিশ্রমিক পেয়ে খুব খুশি হয়ে যান। গতকালকে রাতে যা যা ঘটেছিল এগুলো তিনি সাধারণ দিনের মতো ভেবে কাটিয়ে দেন। এরপরে জীবনের কালো অধ্যায়ের শুরু। 3-4 দিন পর থেকেই তার ছেলের চলাফেরার মধ্যে তিনি একটা পরিবর্তন দেখতে পান। কার সাথে যেন সবসময় একা একা কথা বলতে থাকে, আর বাসা থেকে একেবারে বেরোতে চাইল না আর কি। সবসময় নিজের ঘরে দরজা লাগিয়ে একা একাই কার সাথে যেন কথা বলে, আর সবার সাথে কেমন যেন খারাপ আচরণ করে। এসব নিয়ে তারা সবাই আসলে অনেক ভয় পেতে থাকেন। একদিন রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখতে পান ওই যে প্রথম যে ব্যক্তিকে তিনি দেখেছিলেন সে ব্যক্তি তার স্বপ্নে এসে বলছে, তোর ছেলেকে আমাদেরকে দিয়ে দে, আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করেছে, তুই তোর ছেলেকে আমাদের কাছে দিয়ে দে। তুই যদি তোর ছেলেকে আমাদের হাতে তুলে দিস তাহলে আমরা তোকে সোনার কলসি দিব, সাথে তোর কোনো কিছু অভাব থাকতে দিব না আমরা। এই কথা শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। ওই উঠে দেখেন যে পুরো শরীর ঘামে ভিজছে। কি করবে তিনি বুঝতে পারছিলেন না। তিনি প্রথমে একবার ভেবেছিলেন যে বাড়িতে বিষয়টা তিনি জানাবেন, কিন্তু ওর লোভটাও কাজ করছিল। ওই দিন তিনি আর কাউকে কিছু বললেন না। আসলে তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো প্রকার মনের ভুল ছিল। আর ওই দিন কাউকে কিছু না বলে তিনি আবার কি করলেন, ঘুমিয়ে পড়লেন। পরে আবার একই স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা এরকম ছিল যে তিনি দেখেন তিনি কোনো জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছেন। সামনে যেতে তিনি দেখেন একটা অবয়ব বাদরের মতোই নিচু হয়ে কিছু খাচ্ছে, আর তিনি না চাইতেও অবয়বটা তার সামনে যায়। যাওয়ার পর দেখে এরা সেই ব্যক্তি যে কিনা প্রথম দিন থেকে এখন পর্যন্ত সব ধরনের ভয় দেখাচ্ছিল।
তো তিনি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, কিছু করতে পারছিলেন না। অবয়বটা যে মানুষের মুখ দিয়ে চিবাচ্ছিল, মানুষের মাথা ছিল সেটা একটা। এর থেকে ভয়ানক বিষয় আর কি হতে পারে? তো এরপর সে অবয়বটা মুখ থেকে মাথাটা রেখে আস্তে আস্তে বলে, এরকম পরিণতি তোর সাথে হবে। ওই সময় তিনি দেখেন যে মাথাটা যেটা চিবোচ্ছিল সেটা তার নিজের মাথা ছিল। এ বলে যে তুই আমার কথা মতো ছেলে থেকে দিয়ে দে, দিলেই বাঁচবি। আর যদি দিতে চাস তাহলে তোর ছেলেকে বাসার সামনের কবরস্থানের পাশে বা দেশার নামাজের পর দিয়ে আসবি। হঠাৎ আজানের শব্দ তার কানে আসে। তিনি আল্লাহ বলে ওঠেন, এক লাফ উঠে বসেন। তার বাসার সবাই জিজ্ঞাসা শুরু করলো কি হয়েছে। তিনি তখনও কাউকে কিছু বলতে পারছিলেন না, কারণ তিনি তার জীবনের থেকে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিতে চলেছিলেন। তিনি চিন্তা করছিলেন তিনি তার ছেলেকে ওদের হাতে তুলে দেবেন। আর এই কথা যদি তিনি তার স্ত্রীকে বলেন তাহলে কোনো মাই চাইবে না তার ছেলেকে হারাতে। তিনি কাউকে বিষয়টা জানালেন না। সেদিন এশার নামাজের পর তিনি তার ছেলেকে নিয়ে তার স্ত্রীকে না জানিয়ে বের হয়ে পড়েন। তারপর ওই কবরস্থানের পাশে তিনি ছেলেকে নিয়ে না যেতেই দেখেন যে তার ছেলে কার সাথে যেন কথা বলছে, মানে সে ওখান থেকে তার পূর্ব পরিচিত কেউ আছে বলতে সামনে গিয়ে হঠাৎ দেখেন তিনি হাওয়ার সাথে মিশে গেছেন। তিনি বাসায় ফেরত আসেন, তার স্ত্রী একটা সোনার কলসি তিনি পান। তিনি বুঝতে বাকি রইল না যে সোনার কলসিটা তাকে কে পাঠিয়েছে। টাকা পয়সা সোনার কলসি পেয়ে তিনি নিজের সন্তানকে ভুলে গেছিলেন। অন্যদিকে তার স্ত্রীর সন্দেহ বেড়ে যায়, এত টাকা পয়সা কিভাবে আসলো। তো তার স্ত্রী তার নিজের সন্তানকে খোঁজার জন্য অনেক হুজুর কবিরাজের কাছে গেছেন। একদিন স্ত্রী তার একটা হুজুরের শরণাপন্ন হন এবং ওই হুজুর তার জিন দ্বারা জানতে পারেন তার ছেলে জিনদের আওতায় আছে। আর সে হুজুরের পক্ষে তাদের সাথে ক্ষমতা দেখিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে সে পারবে না, এটা হুজুর কিছু বলে দেয়। বেচারা সিয়ামের মা অনেক হুজুর কবিরাজ দেখানোর পরও তার ছেলেকে ফিরিয়ে আনতে পারে নাই। হঠাৎ একদিন সিয়ামের মা আর ভাই, তার মামা আর কি, সিয়ামের মামা কোথা থেকে যেন আসলো। হুজুর পায় একজন, হুজুরের নাম আদিল হুজুর। খুব তাড়াতাড়ি তারা হুজুরের সাথে যোগাযোগ করে এবং তার ফেরত আনার ব্যবস্থা করেন। তো আদিল হুজুর সেখানে আসেন। আসার আগে, বাড়িতে ঢোকার আগে মুচকে হাসি দিয়ে বাসায় বসেন। সবার সোফার উপর দীর্ঘক্ষণ বসেন, বসে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন হায় রে মানুষ। বাইরে থেকে সিয়ামের বাবা বাসায় ঢুকে আদিল হুজুরকে দেখে তিনি ভয় পেয়ে যান। মুচকি হাসে, ওই আদিল হুজুর সিয়ামের বাবাকে দেখে বলে, মুচকি হাসি দিয়ে বলে, লোভে বাবা পাপের মৃত্যু। তার চোখে মুখেই বলে দেয় সে কিছু একটা অন্যায় করেছে। তারপর আদিল হুজুর বলে যে সবাইকে এসে সামনে বসতে এবং ঘরের সকল দরজা জানালা বন্ধ করতে। সবাইকে বলে বাইরে থেকে যত ধরনের এই শব্দই শুনুক না কেন কেউ যেন তার নিজ আসন না ছাড়ে। আদিল হুজুর শুরু করে তার নিজস্ব কিছু কাজকর্ম। মনে হচ্ছিল যে তাদের বাড়ির আশপাশে প্রচুর ঝড় হচ্ছিল। হঠাৎই সবকিছু নিশ্চুপ হয়ে যায়। একটা দমকা হাওয়া তাদের ঘরের ভিতর প্রবেশ করে। পুরো বাড়িটা মনে হচ্ছিল যেন ভারী হয়ে আছে। আদিল হুজুর একটা বড় সালাম দেয়, আসসালামু আলাইকুম। উত্তরে, রাখ তোর সালাম, আমাকে এখানে কেন ডাকলি সেটা বল। তো তুই কি ভাবছিস তোর মতো কচি বালক আমাদের কিছু করতে পারবি? উত্তরে আদিল হুজুর খুব ঠান্ডা মাথায় বলেন, কিছু করা না করা সবকিছু আল্লাহ তাআলার হাতে, আপনি বলার কেউ নন। বিকট সুরে হাসতে শুরু করে। মনে আছে 2/4/2012 দিনটা কেমন ছিল? মনে কি পড়ছে হুজুর সাহেব? এবং বলে হাসতে শুরু করলো। আদিল হুজুর বলেন, অতীত দেখে আমাকে কাবু করতে পারবেন না। নিজের নাম শুনে নিজের মতো অবাক হয়ে গেছিল অবয়বটা। কারণ ওই আদিল হুজুর বলছিল শাহ মির্জা, এরকম একটা নাম নিয়ে বলেছিল। তারপর আদিল হুজুর বললেন, সিয়ামকে ফিরিয়ে দিন, না হলে আপনার জন্য ভালো হবে না। সে অবয়বটা বলে, তো সম্ভব না হুজুর সাহেব, কারণ সিয়াম আমাদের মধ্যে একজন, আমাদের পরিবারের একজন সদস্য। আমার মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে, আর এই পরিণতি তো তোরা নিজেরাই করেছিস টাকার জন্য, নিজের ছেলেকে বিক্রি করে দিলি। তোরা মানুষ না, তোরা শয়তান থেকে নিকৃষ্ট। আর আজকে সবকিছুর মূলের তো সিয়ামের বাবা। তো এই কথা শুনে সিয়ামের মা কান্নায় ভেঙে পড়েন। সে অবয়বটা আবারও বলতে শুরু করে এবং বলার পরে দমকা হাওয়া দিয়ে চলে যায়। আদিল হুজুর বলেন যে তিনি তার প্রতিটি কাজের আগে এই সমস্ত ঘটনা তার কারিন জিন দ্বারা জেনে নেন। প্রথম দিন যখন সিয়ামের বাবাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ছিল সেই জিন জাতির একটা পারিবারিক কবরস্থান। সেখানে যে জিনটা আছে, শাহ মির্জার বড় দাদা মারা যাওয়ার সময় কবর করার জন্য একজন লোকের প্রয়োজন হলে সিয়ামের বাবাকে নিয়ে আসে। তখন সিয়ামকে দেখে শাহ মির্জা সিয়ামকে পছন্দ হয়ে যায়। তারা তখন থেকে সিয়ামের উপর নজর রাখা শুরু করে। আর সিয়ামের বাবাকে লোভে ভয়ের মাধ্যমে কাবু করে পরে সিয়ামকে তারা নিয়ে যায়। তারপর আর সিয়ামকে আদিল হুজুর ফিরিয়ে আনতে পারেনি।
কখন এরপরে কি হয়েছে এটা পরে জানা যায়নি। তো এটা এই হুজুরের যে হুজুরটা ছিল সেই হুজুরের ঘটনা। তো যাই হোক, সেই মনির সাহেব তার ছেলেকে আর পরে ফেরত পায়নি। এই ঘটনাটি আমাদের সাথে ঢাকার গ্যান্ডেরিয়া থেকে শেয়ার করেছেন আরিফ হাসান, এবং তিনি তার মামা নাসের মাহমুদের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি আরিফ হাসানের শেয়ার করা ঘটনায়। 80-র দশকের কথা। তখন আরিফের মামা নাসের সাহেব তিনি প্রথম চাকরিতে জয়েন করেন। তিনি স্কুল টিচার হিসেবে জয়েন করেন এবং তার জয়েনিংটা হয় ঢাকার কাছাকাছি কোথাও কোনো একটা গ্রামে, এবং সেই গ্রামটা অবশ্য একেবারেই মানে প্রত্যন্ত অঞ্চল ছিল, মানে সেই ঢাকার কাছাকাছি হলেও সেখানে খুব একটা শহরের ছোঁয়া পৌঁছায় নাই। এবং ওই জায়গাটা একসময় জমিদারদের রুল করা জায়গা ছিল, জমিদাররা সেখানে শাসন করতেন সেই জায়গাটায়, এবং বেশ বেশ সুন্দর এবং ঐতিহ্যবাহী গ্রাম। তো যাই হোক, সেই গ্রামে তিনি জয়েন করলেন সেখানকার স্কুলে, এবং সেখানকার যেই তার থাকার ব্যবস্থা সেখানে তিনি করতে চেষ্টা করলেন যে সেখানে তিনি কোথায় থাকবেন গিয়ে জয়েন করে, চাকরি তো হয়েছে। তো তিনি স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেন। স্কুলের হেডমাস্টার তাকে বললেন যে এইখানে আমি একটা ব্যবস্থা করেছিলাম, এখানে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ির একটা অংশ সেইটা আমাদের এখানে বিশেষ করে আমার জন্য, মানে হেডমাস্টার সাহেবের জন্য এটা অ্যালোকেট করছিল এই স্কুল থেকে, বলছিল যে ওখানে তিনি থাকতে পারবেন, কিন্তু আমি আমার পরিবার বড় হয় ওখানে সুবিধা করতে পারিনি, আমার আর একটু ভালো জায়গা দরকার। তো আমি কিছুদিন থেকে ওখান থেকে চলে আসছি। তো জায়গাটা কিন্তু এখনো আছে, আমাদের টিচাররা কেউ চাইলে থাকতে পারে, যদিও এখন কোনো টিচারই থাকে না। আপনি যদি সাহস করেন তাহলে আপনি থাকতে পারেন। তো নাসের সাহেব তখন হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করেন যে সাহস করেন মানে সাহসের ব্যাপারে কি আছে? বলে না না, সাহসের ব্যাপারে এইটাই যে জায়গাটা একেবারে জমিদার বাড়িতে একেবারে শেষ মাথায়, এদিকের একেবারে শেষ মাথায় ওখানে মানুষজন কিন্তু খুব একটা নাই। এমনি দিনের বেলা আশপাশ দিয়ে মানুষ হয়তো চলাফেরা করে, এদিক ওদিক দিয়ে যায়, কিন্তু রাতের বেলা কিন্তু কেউ ওখানে যায় না। আর বাড়ি একেবারে একলা পড়ে দিচ্ছে, পুরনো জমিদার বাড়ি, তো মানুষ ভয় টয় পায় আর কি, আর সাপ খোপ আছে আশেপাশে। তো আপনি যদি সাহস করে যদি থাকেন, তো তখন নাসের সাহেব বলে ভয় যা দেখানোর তো দেখাই দিচ্ছেন, এবং সাপ কোপেরও ভয় দেখাইছেন, আবার বলেন সাহস করে যদি থাকি তাহলে এখন আর কেমনে কি করবো, আমার তো আসলে আর কোনো জায়গা নেই, নাহলে আপনি আমার ব্যবস্থা করে দেন। হেডমাস্টার সাহেব বলে আরে থাকেন, ওগুলা মানুষের বাজে কথা, ওইখানে ভূত প্রেত এগুলো কিছু না, থাকেন ওইখানে অসুবিধা নেই, আপনার ব্যবস্থা করে দিচ্ছি, আমি এখান থেকে অফিসার লোক পাঠায় ক্লিন টিন করায় দিই, আপনি যে থাকেন। তো তখন নাসের সাহেব হেডমাস্টার সাহেবের থেকে সময় নিয়ে নেন, বলেন যে আমার জয়েন করার সময় লাগবে, আমি যে ওখানে আগে দেখি কি অবস্থা। তো স্কুলের দপ্তরিকে সাথে দিয়ে দেয় হেডমাস্টার সাহেব। নাসের সাহেব যান, যে দেখেন যে আসলেই মূল জমিদার বাড়ি না, জমিদার বাড়ির লাগোয়া অংশ আর কি। তো এই লাগোয়া অংশটা হচ্ছে পুরনো একটা বাড়ি, বেশ পুরনো বাড়ি, পাকা বাড়ি, দোতলা, এবং সেই দোতলার ওপরতলায় আর কি, নিচতলা কিন্তু তালা মারা, নিচতলা তালা মারা, সেখানে কি আছে কেউ জানে না, দরজা জানলা সব বন্ধ, দোতলা খোলা আছে, দরজা টরজা খোলা, এবং সেই ভেতরে অলরেডি সেখানে খাট পাতা আছে, সেই জমিদার বাড়িরই খাট পাতা, এবং পাশে জানালা আছে, এবং সেই সাথে মনে হয় একসময় কেউ থাকছে, এবং পরবর্তীতে ওইটা হয়তো গেস্ট হাউসের মতো ব্যবহৃত হয়েছে এরকম। তো বেশ একটু মানে ময়লা টলা ছিল। তো দপ্তরি নিজের তাগিদেই সে ওগুলো পরিচ্ছন্ন করে ফেললো, পরিষ্কার করে ফেললো। নাসের সাহেবকে বললো স্যার আপনি ওঠেন, অসুবিধা নেই, রান্না বান্নার জন্য আপনার কী কী লাগবে। তো নাসের সাহেব ওই দপ্তরিকে নিয়ে যেই সেখানকার বাজার থেকে ওই কেরোসিনের কুকার ইত্যাদি বাজার টাজার করে তিনি খুব মহানন্দে চলে আসলেন বাসায়। তো তখন অলরেডি চলে আসছেন বিকালের দিক, এবং নাসের সাহেবের খুব ভালো লাগতেছে, কারণ তিনি যখন আসছেন জমিদার বাড়িটা, আসার পথটা খুব সুন্দর, রাস্তার দুই পাশে একেবারে নামা জায়গা, ক্ষেত ফসলের প্রান্তর, মানুষজন খুব একটা নাই, মাঠ আছে ছোট, সেখানে দেখছে বাচ্চারা খেলতেছে, সেগুলো পার হয়ে একসময় একদম নির্জনতার মধ্যে দিয়ে রাস্তাটা আসছে, গাছপালা একদম ওড়ায় টোড়ায়, রাস্তা ঘুরেই যে জমিদার বাড়ি শুরু। এবং জমিদার বাড়ির এখানে মূল যে প্রাঙ্গণটা, বিশাল প্রাঙ্গণ, সেখানে সুন্দর, এবং সামনে খুব সুন্দর খোলা জায়গা, কারুকার্য করা, অনেক সুন্দর জায়গাটা, মানে এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু খুবই এনজয় করার মতো। এবং নাসের সাহেব আসলে তিনি এগুলো পছন্দ করতেন, এরকম প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, ওখান দিয়ে তিনি ঢুকে গেলেন, সেই তার পাশ দিয়ে কিন্তু সেই মূল প্রাঙ্গণের পাশ দিয়ে চলে গেলে পাশের যে উইং, সেখানে এই জায়গাটাও বেশ সুন্দর খোলা মেলা, এবং বাসাটা দেখা যাচ্ছে, বাসার পেছনের অংশে যাওয়া যায়। এবং সেই দপ্তরি বললো যে স্যার ওই যে কুয়া দেখছেন, কুয়া, ওখান থেকে কিন্তু পানি নিতে হবে। দেখলো যে একটা কুয়া আছে বেশ বড়, পাশে বাধাই করা, প্রায় কোমর সমান উচ্চতার বাধাই, আর তার দুই পাশে এরকম বাঁশের খুঁটি দিয়ে সেখানে এরকম বালতি লাগানো আছে, দড়ি পেঁচানো, এবং বালতি সেখানে রাখা একটা। এবং সেই দপ্তরি বলতেছে যে স্যার এই দড়ি কিন্তু অনেক পুরানো,
পানি উঠাইতে গেলে সাবধান, দড়ি আসলে আমাদের কিনে আনা উচিত ছিল। তো তিনি বললেন নাসির সাহেব যে আচ্ছা দেখি পরে কোনো এক সময় গেলে দড়ির ব্যবস্থা করবো, অসুবিধা নেই, এখন দেখি পানি উঠানো যায় নাকি। তাই বলে তিনি হেঁটে চলে গেলেন কুয়ার কাছে। দপ্তরি তার মতো টুকিটাকি দেখতেছে এদিক ওদিকে আশেপাশে, এবং নাসির সাহেব আস্তে আস্তে হাঁটতে 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 কুয়ার কাছে আসলেন। আসলে কোমর পর্যন্ত বাধাই করা, একবারে পাথুরে বাধাই। তো তিনি তাকালেন ভিতরে, তো ভেতর থেকে একটা কেমন সোদা গন্ধ উঠতেছে, পানির গন্ধ বোঝা যাচ্ছে যে ভেজা একটা গন্ধ সেখান থেকে, এবং পানির কুলকুল কুলকুল শব্দ। তো তিনি ভালো কিছুক্ষণ তাকালেন। এই অন্ধকারটা শুয়ে আসলে নিচে দেখা যাচ্ছে সবুজ রঙের পানির মতো আর কি, নিচে এরকম সবুজ পানি মনে হচ্ছে। তো তিনি বালতিটা নিয়ে বালতিটাকে ছেড়ে দিলেন এবং দেখলেন যে দড়ি আসলেই ছেড়ে বালতিটা শাঁ করে যে ঝপ করে পানির তলে পড়লো এবং সাউন্ড হলো। তো তিনি দড়ি টেনে 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 বালতিটা উঠালেন। দেখলেন যে পানি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানি। তিনি বুঝলেন এই পানি দিয়ে তার মানে হাত মুখ ধোয়া গোসল করা এগুলো হয়ে যাবে, আর বাকিটা দেখা যাক কি করা যায়। তিনি ওখান থেকে পানি রেখে তিনি আসলেন, এসে সেই দপ্তরিকে বললেন খাওয়ার পানির কি ব্যবস্থা। তো বলে খাওয়ার পানি আপনার এমনি দিয়ে যাচ্ছে স্যার, ওখানে ইসের লোক আছে, ওদের ওখান থেকে আপনার কলসি ভরে পানি দিয়ে যাবে। বলে ঠিক আছে। তো যাই হোক সব কিছু তো তিনি বুঝে নিয়ে দপ্তরিকে তিনি একটা বকশিস দিলেন, দপ্তরি বিদায় নিল। তিনি বাসার মধ্যে আছেন আর কি। তখন একেবারেই পড়ন্ত বিকেল, বাসার একেবারে অন্ধকার ঘনে আসছে। বাসার সামনের দিকের বারান্দা দিয়ে দেখা যায়, বারান্দা আছে যেহেতু জমিদার বাড়িরই লাগোয়া বাড়ি, সুন্দর বারান্দা আছে এরকম রেলিং দেওয়া। বারান্দার উপর দাঁড়ায় তিনি দেখতেছেন যে একেবারে সূর্য নেমে যাচ্ছে গাছপালার আড়ালে, লালচে একটা আভা, সারা উঠান লালচে হয়ে গেছে, কিন্তু কোনো মানুষজন নাই। মানে এটাই একটা অ্যাবনর্মাল জিনিস যে বাসার সুন্দর একটা বাসা তিনি দেখতেছেন, তিনি যে রুমটায় থাকতেছেন সেই রুমটাই বেশ বড়, এখনকার রুমের 3 গুণ, মানে 3টা রুমের সমান হবে রুমটা, এত বড়। এবং আশেপাশে এই যে রুম চাইলে তাকে হয়তো খুলেও দিবে আরো 2-1টা, কিন্তু মানুষজন নাই, এটারই একটা বড় অভাব। তিনি অবশ্য নির্জনতা পছন্দ করতেন নাসির সাহেব, তার কাছে ভালো লাগতো নির্জন থাকতে, কিন্তু একটা বাড়ির একটা সৌন্দর্য আছে না, একটা প্রাণের চিহ্ন থাকতে হবে। অনেক গ্রামের বাড়িতে মুরগি থাকে, ই থাকে, কিচ্ছু নাই, পুরা খা খা করতেছে। এবং সন্ধ্যা ঘনায় আসতেছে, আলো পড়ে যাচ্ছে, তিনি দেখতেছেন বাড়ির এক কোনায় এক সময় মনে হয় এটা একটা হয়তো মন্দিরের মতো ছিল আর কি এখানে, কিন্তু এখন কিছুই নাই। ওই জায়গাটা জাস্ট একটা চালার মতো করা, কিন্তু নিচে কিছুই নাই, পিলার করা আছে বা 4টা। তো তিনি বুঝলেন যে এগুলা সরাই ফেলছে জমিদাররা, যখন চলে গেছে তখন নিয়ে গেছে এখান থেকে, তো পুরা ফাঁকা। তো যাই হোক তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন এবং সন্ধ্যার পরে তিনি তার মতো ওখানে বিদ্যুৎ নাই, কিন্তু সে বাড়িতে বিদ্যুৎ নাই। তো তিনি সেখানে তার সেই হারিকেন জ্বালাই দিয়ে আলো তৈরি করলেন এবং তারপর কিছুক্ষণ পর চিন্তা করলেন রান্না করতে হবে। তো তিনি রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। তো গ্রামে কিন্তু সন্ধ্যার পর মোটামুটি রাত হয়ে যাওয়া শুরু করে, আর এরকম বেশ মানে আইসোলেটেড জায়গায় যেখানে কেউ নাই আশেপাশে, সেই জায়গাতে আরও একদম নিঃশব্দ। তো তিনি একেবারে রাতের নিস্তব্ধতা টের পাচ্ছেন, রান্না করতেছেন, টুকিটাকি কাটতেছেন। তার এই অভ্যাস কিছুটা আছে, তিনি নিজে নিজে রান্না করতে পছন্দ করতেন। তো তরকারি কাটতেছেন, বেগুন ভাজি করবেন, খিচুড়ি রান্না করবেন, এটাই তিনি চিন্তা করছেন শর্টকাট। তো এটা যখন করতেছেন তিনি টের পাচ্ছেন নিস্তব্ধতা, চারিপাশে ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করে ডাকতেছে। তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছিল, মানে যে এই যে দরজাটা যে খোলা রাখছেন তিনি, ঘরের বাতাস ঢুকতেছে, আর যেহেতু রান্না করবেন এই কারণে তার কাছে একটু ভয়ই লাগতেছে, কেমন জানি লাগতেছে। যাই হোক তিনি রান্না করলেন, সেই কেরোসিনের চুলায় বসায় সেখানে বেগুন ভাজিও করলেন, তারপর খিচুড়িও রান্না করলেন। মনে হলো খুব মজা হয়েছে। তিনি সব কিছু সুন্দর করে বেড়ে রাখলেন, এখানে জিনিসপত্র বেড়ে রেখে তার মতো তিনি এই 2-1টা তার সাথে যে জিনিসপত্র নোংরা হয়েছে এগুলো নিয়ে তিনি চিন্তা করলেন আমি যাই ওই কুয়ার পাড়ে যেগুলো ধুয়ে ফেলি আর নিজে একটু গোসল করে নিই। খুব শরীরটা কেমন আঠা আঠা লাগতেছে, কারণ মানে সারাদিন এই দৌড়াদৌড়ি করছেন আর একটু ভ্যাবসা সময় আর কি। তখন তিনি এগুলো নিয়ে হারিকেনটা নিয়ে আস্তে আস্তে বের হলেন, বের হয়ে আসলেন সে কুয়ার পাড়ে, মানে বাসার পেছন দিকে। একেবারে অন্ধকারের মধ্যে চাঁদ উঠছে, চাঁদের আলো আছে, এতটুকু আলো আছে, বাট এমনি অন্ধকার, কিন্তু যে দিকটা অন্ধকার সেই জায়গায় একেবারে ঘুরঘুরটি অন্ধকার। হারিকেনের আলো নিয়ে বাসার পেছন দিয়ে বের হয়েছেন, বের হয়ে কুয়ার পাড়ে দেখতেছেন যে চাঁদের আলো আছে, বেশ ভালোভাবেই চাঁদের আলো পড়ছে এই জায়গাটায়। আর চাঁদের আলো এসে পড়ছে প্রথমে গাছপালার উপরে, ওই দূরে গাছপালা আছে সেই গাছপালার উপর দিয়ে এসে পড়ছে। তো তিনি খেয়াল করে দেখতেছেন বাসার পেছন দিক দিয়ে বের হয়ে যাওয়ার একটা রাস্তা, এই রাস্তা চলে গেছে সেই গাছপালার দিকে, মানে কোথায় গেছে তিনি জানেন না। তার বেশ ভাবুক লাগলো নিজেকে। যাই হোক সাথে করে নিজের তোয়ালে নিয়ে আসছেন, এসে তিনি কুয়ার পাড়ে দাঁড়ায় তার পানি উঠাইলেন পাশে বালতি ফেলে, তারপর সেগুলো তার প্লেট আরও টুকিটাকি যা ধোয়ার ছিল ধুয়ে এক সাইডে রাখলেন।
তারপরে তিনি সেই বালতি ফেলে পানি তুলে তুলে গোসল করলেন। বালতি বেশ বড় না, ছোট এরকম। তিনি একবার নিজের মতো পানি ঢালেন গায়ে, সাবান মেখে আবার পানি ঢেলে আবার পানিভাবে গোসল করলেন আর কি। তো যখন গোসল করছেন, গোসল করার পর নিজের কাছে মনে হয়েছে যে বাস ফ্রেশ হয়েছেন আর কি। তিনি পাশ থেকে তার তোয়ালে নিয়ে গায়ের মধ্যে পেঁচায় তিনি আস্তে করে হেঁটে যাচ্ছেন আর কি, তার সাথে ওই থালাবাটিগুলো তুলে। পেছন থেকে মনে হলো তাকে কে ডাক দিল, এবং ডাকটা একোর মতো, নারী কণ্ঠের ডাক। মনে হলো চারিদিক একো হয়ে উঠছে। তো তার কাঁপুনি উঠে গেল ফার্স্টে ডাকটা শুনে, হ্যাঁ। এবং তার নাম ধরে কিন্তু ডাকে নাই, বলছে এই যে বলছে, এটাতে তার সারা শরীর মনে কাঁপুনি উঠে গেল, কেন ডাকটা মনে হচ্ছে যে কোত্থেকে যেন একো হয়ে আসছে। তিনি থরথর করে কেঁপে তখন তিনি বুঝতে পারলেন ডাকটা আসছে আসলে কুয়ার ভেতর থেকে। মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ ডাকতেছে। তারপর তিনি মনে হলেন যে ফিসফিসানি বা কথাবার্তা, নারী যদি কথা বলে নিজের সাথে, কোনো মেয়ে যদি নিজেই কথা বলে, সেরকম শব্দ সে কুয়ার ভেতর থেকে হচ্ছে। তারপর আবার ডাক শুনেন এই যে। তো তিনি বেশ ভয় পাইছেন, নাসের সাহেব আসলে ভয় পাইছেন। তিনি ভূত প্রেত নিয়ে চিন্তা করছেন, বা এগুলো তো শুনছেনই, গ্রামের মানুষের কাছে অনেক ঘটনা শুনছেন, নিজের পরিচিত মানুষদের মাঝে অনেক ভূতের ঘটনা শুনছেন। তো তার কাছে জিনিসটা ভৌতিকই মনে হয়েছে যে কুয়ার ভেতর থেকে মেয়ের কণ্ঠ। চিন্তা করলাম আমার মাথা ঠিক আছে কিনা। পরে চিন্তা করলেন যে না, আমি একদম স্পষ্টভাবে শুনছি। তিনি একবার চিন্তা করছেন কুয়ার কাছে যাবেন, আরেকবার চিন্তা করছেন যাবেন না। এই চিন্তা করতে করতে কুয়ার পাড়ে চলে আসলেন। এসে তিনি হাতের হারিকেনটা উঁচা করে কুয়ার মধ্যে ধরলেন, মানে কুয়ার দিকে নামাই দিলেন হাতের হারিকেন। তার হাতের হারিকেনের আলো কুয়ার দেয়ালে পড়ে নিচের দিকটা খানিকটা আলোকিত হয়েছে, খানিকটা, মানে নিচে তো যাই না একদম, হারিকেনের আলো না, দেয়ালে প্রতিফলন ঘটে হালকা আলোকিত হয়েছে। এই সময় মনে হলো যে স্পষ্ট বিরক্তির শব্দ, মানে এই কুয়ার ভেতর থেকে যদি কোনো মেয়ে বিরক্তিসূচক মানে এরকম করে, সেরকম একটা শব্দ তিনি পেলেন। তিনি আস্তে করে তাড়াতাড়ি হারিকেনটা তুলে নিলেন। তুলে নিয়ে কয়েক সেকেন্ড দাঁড়ায় চিন্তা করলেন যে না, এগুলা আমার কোনো ভ্রম বা কোনো সমস্যা, এগুলা এখানে থাকা যাবে না। তিনি তাড়াতাড়ি ওই হারিকেন নিয়ে জিনিসপত্র নিয়ে বাসার দিকে হাঁটা দিলেন। এসে ঘরের মধ্যে ঢুকলেন, তার থালাবাটি রাখলেন, হারিকেনটা রাখলেন, এবং নিজের শরীর তো মুছতেছিলেন, আস্তে আস্তে শরীর মুছতেছিলেন। এসে তিনি ভালো মতো মুছে তার শরীরে তিনি তার মতো একটা শার্ট পরে, যে কোনো রকমের মানে হ্যালুসিনেশন হচ্ছে নাকি এটাও তিনি চিন্তা করতেছেন, যে আমি কোনো হ্যালুসিনেশনের মধ্যে পড়ছি নাকি। তো যাই হোক, এগুলো চিন্তা করতে ভাবলেন যে না, আর এখানে রাত এখন এভাবে নষ্ট করা ঠিক না, আমি খেয়ে দিয়ে ঘুমাই। তো উঠে তিনি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে তিনি হাত ধুলেন। ওখানে তার হাত ধোয়ার জন্য তিনি একটা মালসা কিনছিলেন। সেই মালসার মধ্যে হাত ধুয়ে তিনি আস্তে করে সব কিছু তার বিছানার নিচে রেখে তিনি শুয়ে পড়লেন। তো ঘুমের চিন্তা করতেছেন, পেট ভরা, সুস্বাদু খাবার হয়েছে, অনেকক্ষণ ঘুম এসে গেছে। তার হারিকেনটা কিন্তু তিনি নিভাই দিছেন, কারণ মাথার কাছে যে জানালা দিয়ে কিন্তু বেশ খানিকটা চাঁদের আলো আসতেছে, ঘরের মধ্যে বেশ আলো, চাঁদের আলো পড়ছে টুকিটাকি, এবং জানালা তিনি খোলা রাখছেন, সুতরাং বাতাসও আসতেছে। তো তার মধ্যে মনে হয়েছে যে হারিকেনের কোনো প্রয়োজন নেই, এতটুকু আলোতে দেখা যাচ্ছে বিছানা, সামনের যে কাপড় রাখছেন সেই আলনা, সেগুলো সব দেখা যাচ্ছে তার। তো তিনি ঘুমায় গেছেন, মানে শুয়ে থাকতে এক সময় ঘুমায় গেছেন। হঠাৎ করে তার কাছে ঘুম ভাঙছে, এবং ঘুমটা ভাঙলো মনে হলো কেউ ধাক্কা দিয়ে তাকে ঘুম ভাঙাইছে, গায়ে টাচ করে, যেটা গায়ে এরকম করে ধাক্কা দেয় কেউ এরকম। তো তিনি তাকাইতে কি রে, মানে কয়েক সেকেন্ড টাইম লাগলো একটু বুঝতে তিনি কোথায় আছেন। ডিপ ঘুম হয়েছিল। কয়েক সেকেন্ড পর তিনি চিন্তা করছে আমাকে ধাক্কা দিল কে, ঘরের মধ্যে তো কেউ নাই। তিনি তাকাইতেছেন ভালো মতন, চাঁদের আলো কিন্তু তখনও আছে, কিন্তু একটু আবছা হয়ে গেছে, কারণ চাঁদের উপরে মেঘ চলে আসছে, এর জন্য চাঁদের আলোটা একটু আবছা ধোঁয়া আলো আর কি। এর মধ্যে তিনি দেখতেছেন, দেখা যাচ্ছে চাঁদের আলোতে সামনে তার ফ্লোরের মধ্যে আলো পড়ছে, ওখানে আলনার মধ্যে একটু আলো পড়ছে, সামনের দরজার কাছে খানিকটা আলো পড়ছে, কিন্তু মানে রুমে তো কেউ নাই। তাকে তিনি জানেন রুমে কেউ নেই, আমাকে কে উঠাবে, এটা চিন্তা করতেছেন। এই সময় হঠাৎ করে তার শরীরটা জমে গেল। তার কাছে মনে হলো যে তার রুমের ঠিক যেখানে আলোটা শেষ হয়েছে, যেখানে আলো অন্ধকার, সেই জায়গায় মনে হয় কেউ একজন আছে, কেউ একজন দাঁড়ায় আছে, মানে একটা অবয়বের মতো তার কাছে লাগতেছে। তো তার সারা শরীর হিম হয়ে গেছে। তিনি চিন্তাছে কে, এবং তিনি অনুভব করলেন যে সেই অবয়বটা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার পায়ের কাছে আসতেছে। যত কাছে আসতেছে তার শরীর তত অসাড় হয়ে যাচ্ছে, এবং এক সময় তিনি একদম ফিল করলেন যে তার পায়ের কাছে এসে দাঁড়াইছে একদম। সাথে সাথে তার নিজের সেন্সটা যেন কেমন বিলুপ্ত হয়ে গেল। তো নাসির সাহেব আসলে তখন আর তার কোনো হুঁশ নাই। তার মনে হলো যে তিনি ঘুমাইয়ে গেছেন, বাতাসে ভাসতেছেন এরকম, আর কিছু স্বপ্ন হয়তো উদ্ভট দেখছেন, যেগুলো তার কোনো মিনিং তিনি খুঁজে পান নাই। তার ঘুম ভাঙছে পরদিন সকালবেলা, তখন রোদ উঠে গেছে। তিনি তাড়াতাড়ি উঠলেন, উঠে
তার মতো ফ্রেশ হতে গেলেন, রেস্টরুম থেকে এসে তিনি তাড়াতাড়ি চলে গেলেন সে কুয়ার কাছে। সেখান থেকে তিনি পানি তুললেন। পানি তোলার সময় তার কাছে মনে হচ্ছিল যে রাতের বেলা কী ঘটছে। তো তিনি এবার বালতি ফেলছেন, তার কাছে কোনো কিছু অ্যাবনর্মাল মনে হলো না, একদম ঝপাস করে বালতি পড়লো, পানি তুললেন তিনি। একটা নর্মাল পানি যেরকম উঠে গতদিন যেরকম পানি উঠছিল টলটলা পানি, এখান থেকে সবুজ মনে হলো, উপর ওঠার পর টলটলা পানি, এরকমই, মানে এটার কোনো ব্যতিক্রম নেই। তো তিনি ওই পানি দিয়ে তাড়াতাড়ি গোসল করে ফেললেন। গোসল করে তিনি তার ঘরে গেলেন। ঘরে যেয়ে তিনি নিজের মতো রেডি হয়ে বের হলেন। বের হয়ে যখন তিনি যাচ্ছেন তখনও তিনি কুয়ার দিকে তাকায় আছেন, তার চোখটা কুয়ার দিকে। তিনি দেখতেছেন নর্মাল কুয়ার, কোনো মানে নর্মাল কুয়া। রাতের বেলা তাহলে কি দেখছেন? তিনি একবার চিন্তা করলেন আমি কি কথা বলবো কারোর সাথে গিয়ে। পরে চিন্তা করলেন আরে ধুর, এগুলা বলার মতো কিছু নাই, এমনি একলা থাকছি, ভয় পাইছি। গেলেন তিনি স্কুলে এবং তার মতো যে সেই হেডমাস্টারের সাথে দেখা করলেন। হেডমাস্টার বললেন যে ঠিক আছে আপনি যান ক্লাসে, যে পরিচয় দেন, নিজের সাথেই হন। এবার তিনি একটু ইউজ টু হলেন, ক্লাসে ওরিয়েন্টেশন করাইলেন। পড়ায় তিনি আবার ব্যাক করে আসতেছেন বিকালবেলা তার বাসায়। তখন দপ্তরিকে একবার সাথে নিয়ে আসতে চাইছিলেন, কিন্তু চিন্তা করলেন আইনা লাভ কি, ও তো আবার চলেই যাবে একটু পরে। তো তিনি তার মতোই ওই টুকিটাকি নিয়ে আসছেন, ডিম টিম কিনে, এগুলো বাসায় আজকে রান্না করবেন এই সেই। তো এগুলো নিয়ে তিনি যখন আসতেছেন, তার বাসাতে ঢুকতেছেন, মানে তিনি যখন ঢুকে যাবেন কম্পাউন্ডে আর কি, ওই যে জমিদার বাড়ির মূল যে জায়গাটা থেকে হেঁটে হেঁটে ঢুকবেন নিজের এই পাশের বাসাটার এখানে, তখন তার কাছে মানে তার চোখে একটা কোণা পড়ছে কুয়ার দিক দিয়ে। তার কাছে কেন জানে মনে হলো যে কুয়ার পাশে কেউ একজন ছিল বসা। তো তিনি চলে গেছিলেন, কিন্তু 2 পা হেঁটে চলে গেছিলেন। তিনি ফট করে আবার তাকাইলেন পিছন ফিরে, দেখলেন কেউ নাই, খা খা করতেছে। তিনি তারপর হেঁটে কুয়ার কাছে চলে আসলেন, এসে তাকাইলেন এদিক ওদিক, কেউ নাই, নোবডি, মানে একদম পুরা ফাঁকা। তিনি ঘুরে চলে আসতেছেন তার বাসার দিকে। যখন চলে আসতেছেন তখন মনে হলো তার পিছনে কোনো নারী কণ্ঠের খিলখিল হাসি স্পষ্ট শুনছেন। তিনি স্পষ্ট শুনছেন যে একটা মেয়ে মানুষ হাসতেছে। পিছন ফিরে তাকাইলেন, সাথে সাথে দেখলেন কেউ নাই পিছনে জায়গাটা পুরো ফাঁকা। তো তাড়াতাড়ি তিনি উপর হেঁটে চলে আসছেন, বা মনে হইতেছেন যে এগুলা কি আমার কি ভ্রম হইতেছে, কালকেও এরকম আমি দেখলাম, আজকেও এরকম দেখলাম, ঘটনা কি, ব্যাপারটা কি ঘটতেছে, আজব ব্যাপার স্যাপার। তো ঘরে ঢুকেই তিনি মোটামুটি তার চিন্তা করলেন যে আজকে আর এগুলা করবো না, এখন আমি ডিম ভেজে রেখে দিই, আজকে একটু আর্লি খেয়ে নিব, রাতের বেলা রান্না বাড়া করার দরকার নেই। তিনি তার মতো টুকিটাকি ডিম ভেজে ফেললেন, তার মতো ভাতই করলেন। আর অফিসে তো ওই যে স্কুলে যে গেছিলেন ওখানে দুপুরে খাওয়া দাওয়া করছেনি, এখানে রাতের জন্য মোটামুটি এগুলো করে তিনি ওই সময়, মানে সন্ধ্যা হচ্ছে, তিনি তার মতো খেয়ে নিলেন। আচ্ছা, নাসির সাহেব কিন্তু খুব একটা প্র্যাকটিসিং ছিলেন না, মুসলিম ছিলেন না যে তিনি মানে সময় মতো নামাজ পড়তেন বা এরকম করতেন, এটা এতটা ছিলেন না নাসির সাহেব। যদিও এখন যথেষ্ট অনেক বেশি প্র্যাকটিসিং একজন মানুষ, তিনি ওই সময় ছিলেন না আর কি। তো তিনি সাথে সাথে ওখানে তার মতো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তিনি বাইরে বারান্দা আসলেন। তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো চিন্তা করতেছেন যে আজকে তাড়াতাড়ি ঘুমায়ও যাব। বারান্দায় কিছুক্ষণ বসে তিনি উঠে চলে গেলেন ঘরে গিয়ে তিনি শুয়ে পড়লেন। তো ঘুমায় গেছিলেন, তার ঘুম চলে আসছে এরকম অবস্থা। এই সময় হঠাৎ করে তিনি নারী কণ্ঠের গুনগুন গান শুনতেছেন, মনে হচ্ছে কেউ একজন গান গাইতেছে, বেশ গুনগুন করে গান গাচ্ছে সুরেলা কণ্ঠে। তো অনেকক্ষণ ধরে শুনতেছেন নাসির সাহেব। তিনি চিন্তা করছেন নারী কণ্ঠের গান কে গায়। তো তখন তার মধ্যে একটু চিন্তা আসলো যে এইখানে কি আসলে ভৌতিক ব্যাপার স্যাপার আছে নাকি। তিনি হেঁটে গিয়ে জানালার কাছে দাঁড়ালেন। জানালার কাছে দাঁড়ায় দেখতেছেন কুয়ার পাড়ে একটা মহিলা বসা, মানে মেয়ে বসা আর কি, শাড়ি পরা, তার চুলগুলা ছেড়ে দিছে, চুলগুলা পাশে, মানে ওই কুয়ার পাশ দিয়ে ঝুলে আছে কুয়ার বাইরে, এবং সে এমনভাবে বসছে তার মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছে পা দুটা কুয়ার ভিতরে ঝুলায় রাখছে, এবং সেই মনে হয় গান গাচ্ছে। তো নাসির সাহেব দেখে চিন্তা করলেন যে ঘটনাটা কি, এটা কে, মানে ভূত প্রেত হলে তো এইভাবে দেখা যাবে না নিশ্চয়ই। এগুলো চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন তিনি সামনে গিয়ে দেখবেন, পাশ থেকে জিজ্ঞেস করবেন কে। তার মনে একবার ধারণা হলো যে আশেপাশে হয়তো মানুষ থাকে কোনো ঘরে, যেটা তাকে বলা হয় নাই। নাসির সাহেব আস্তে করে ঘর থেকে বেরোলেন। একেবারে ঘুরঘুরটি অন্ধকার বাসার বাইরে। তার হাতে হারিকেনটা আছে, নাসির সাহেবের হাতে হারিকেনটা আছে, হারিকেনটা জ্বালায় নিছেন তিনি হেঁটে হেঁটে নামতেছেন সিঁড়িতে নামতেছেন। কেমন জানি তার শরীরটা ভার হয়ে আসতেছে, অনেক ভার হয়ে আসতেছে শরীরটা, মনে হচ্ছে যে মানে অহেতুক ভার, মানে যেটা মানে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে এটা ফিল করে না। ওর শরীরের ওজনটা হঠাৎ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। তারপরও তিনি নামতেছেন সিঁড়ি দিয়ে, নামতে চলে আসছেন বাসার পাশে অন্ধকার জায়গাটা যেখানে তিনি যাবেন, এবং তিনি তখনও সেই গুনগুন গান শুনতেছেন। গুনগুন গান গাচ্ছে কে, নারী কণ্ঠের।
তো তিনি চিন্তা করলেন যে আমি হারিকেন নিয়ে বের হই, হারিকেনটা তো মোটামুটি আলো করবে, যদি এটা সেরকম মানে কোনো আশেপাশের মানুষ হয় তাহলে হয়তো কথা বলবে আমার সাথে, হারিকেন হলে সরবে না, আর খারাপ কিছু হলে হয়তো অদৃশ্য হয়ে যাবে বা কিছু একটা, এরকম চিন্তা করতেছে। যেটা যদি অলৌকিক কিছু হয় তাহলে তো থাকবে না, আলো তো সহ্য করবে না, এরকম চিন্তা করতে করতে সে কিন্তু হারিকেন নিয়ে বের হয়ে আসছে ওই জায়গায়, খোলা জায়গায়। হারিকেন নিয়েও সে দেখতেছে, সে এখন কিন্তু এখনও দেখতেছে মেয়েটার মাথা থেকে কোমর পর্যন্ত মেয়েটার পাটা নিচে ঝুলানো, তার দিকে পেছন ফিরে বসা আর কি, শাড়ি পরা এবং লাইট কালারের শাড়ি, মানে সাদা হবে বা অন্য কোনো কালারে বোঝা যাচ্ছে না। আকাশে হালকা চাঁদ আছে, চাঁদের আলো এবং ফিনফিনে বাতাস, সেই বাতাস গায়ে লাগতেছে। তো নাসির সাহেব আস্তে আস্তে সামনে চলে আসছেন। যখন কাছাকাছি আসছেন, মোটামুটি 10 ফিটের মতো দূরত্ব তার সাথে মেয়েটার, তখন তিনি একেবারে অনেকটা গন্ধরাজ ফুলের মতো একটা ঘ্রাণ পেলেন। মানে একেবারে মনে হচ্ছে গন্ধরাজ ফুল কোথাও ফুটছে, মানে খুব সুন্দর সুঘ্রাণ, একদম মানে নাকে এসে লাগতেছে। তো নাসির সাহেব মানে খুব অবাক হয়ে গেলেন এবং তিনি থতমত খেয়ে আরও কয়েক পা সামনে গেলেন। তখনই মেয়েটা তার দিকে ফিরল। তো তিনি এই হারিকেনের আলোয় দেখতেছেন চেহারাটা মেয়েটার একটা খুব সুন্দর একটা মুখশ্রী তাকায় আছে তার দিকে এবং শ্যামলা গায়ের রং, তার দিকে তাকে একটা হাসি দিল, হাসি দিয়ে বলল যে এত ভয় পান, কালকে ডাকলাম শুনলেন না কেন? তো থতমত খেয়ে গেল নাসির সাহেব, বলল যে মানে আপনি কে, এরকম বলতেছে। এই সময় নাসির সাহেব দেখলো যে হাসতে হাসতে হি করে হাসি দিয়ে মেয়েটা কুয়ার মধ্যে নেমে গেল। মনে হলো যে জাস্ট লাইক ক্রল করে যেভাবে নামে অনেকটা সেরকম, মানে হাত দিয়ে এরকম ক্রল করে নেমে যাওয়ার মতো নেমে গেল কুয়ার ভিতরে। তো এইটা দেখে নাসির সাহেব আসলে অনেক ভয় পাইছে। তার একবার মনে ছিল যে সেটা চলে যান ওই দিক থেকে। পরবর্তীতে তার মাথার মধ্যে খুব স্ট্রংলি একটা আসছে যে না, আমি এটা দেখে ছাড়বো, ঘটনাটা কি আসলে কি, এইটা অন্য কিছু না আমার কল্পনা না, আমি ভয় পাইতেছি। তিনি হেঁটে হেঁটে নাসির সাহেব চলে যায় সেই একেবারে কুয়ার পাশে। তখন পর্যন্ত কিন্তু একেবারে মানে অনেক স্ট্রং সেই গন্ধরাজের ঘ্রাণ সেখানে কঠিনভাবে আছে। তো তিনি যখন একদম কুয়ার কাছে চলে আসছেন, তার হাতে হারিকেন, তিনি কিন্তু ভিতরে রাখেন নাই কুয়াটা, মানে হারিকেনটা ঢোকান নাই। ওখান থেকে তাকে বলতেছে আসেন আসেন, এই যে দেখেন এখানে আসি, আসেন আসেন আসেন। তো সে একদম কাছে চলে গেছে, কাছে চলে যায়, ভেতর থেকে মানে সেই শব্দ শুনতেছে, মনে হচ্ছে একো হয়ে প্রতিধ্বনি হয়ে শব্দটা আসতেছে। নাসির সাহেব আসলে একটা ঘোরের মধ্যে তখন চলে গেছে এবং তিনি সেই ঘোর লাগা অবস্থাতেই মানে কুয়ার দিকে একদম ঝুঁকে গেছেন এবং তার এক হাতে তিনি সে হারিকেনটা বাগায় ধরছেন, আরেক হাতে ওই বালতিটা ধরছিলেন। তিনি বালতিটা ধরে হারিকেনটা বাগায় ধরছেন, বালতিটা ধরছেন নিজের ব্যালেন্সের জন্য, যেহেতু একটু কুজা হয়েছেন নিচের দিকে তাকানোর জন্য, এবং হারিকেনটা কুয়ার মধ্যে নামাই দিয়েছেন। তো হারিকেনটা যখন তিনি নামাচ্ছেন, তিনি হাসি শুনতেছেন, মানে খিলখিল করে, মানে তার সাথে মজা করে কেউ হাসতেছে এরকম অবস্থা। তারপর তিনি হঠাৎ করে ফিল করলেন যে তার পেছন থেকে কেউ তার শরীর ধরে তাকে ঠেলা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। অ্যান্ড ইট ওয়াজ ম্যাটার অফ ফিউ সেকেন্ড, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি আবিষ্কার করলেন তিনি ছিটে পড়ে যাচ্ছেন নিচে, মানে 1-2 সেকেন্ডের ব্যাপার হবে। তিনি ছিটে পড়ে যাচ্ছেন, তার সাথে ঘর করে তার সেই বালতিটা নামতেছে, তার সাথে তার হাত থেকে হারিকেনটা ছুটে কুয়ার নিচে চলে গেছে এবং তিনি শব্দ পেলেন। হারিকেনটা নিচে যখন যাচ্ছে, আলোকিত অংশটা তিনি দেখতেছেন। লাস্ট তার চোখে পড়লো যেটা হারিকেনটা একটা বাড়ি খেয়েছে পাশে, চিমনি ভেঙে গেছে এবং তার আগে একটা আলোকিত হয়েছে, মানে আলোটা ছড়ায় গেছে, হ্যাঁ মনে হয় কেরোসিন বেরিয়েছিল একটু, ছড়া যে তিনি দেখতেছেন, মানে এটা ম্যাটার অফ আ সেকেন্ড, আই থিঙ্ক ম্যাটার অফ এ গ্ল্যান্স। তিনি দেখছেন পানির নিচে মানে একটা মেয়ের মুখ, এরকম নারীর মুখ, যেটাকে তিনি দেখছেন উপরে বসে, সেই মেয়েটার মুখ, চুলগুলা ছড়ায় আছে, পুরা পানিতে ছড়ায় আছে চুলগুলা, অক্টোপাসের সুর যেরকম থাকে সেইভাবে ছড়ায় আছে এবং মেয়েটার মুখটা পানির ঠিক নিচে, হাসি হাসি মুখ, মনে হয় তার দিকে তাকায় আছে। ইটস লাইক ম্যাটার অফ সেকেন্ড। এবং ঠাস করে সাউন্ড হয়েছে যে হারিকেনটা পড়লো এবং হারিকেনটা পানির মধ্যে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে নিভে গেল, মানে টুচ করে নিভে গেল এবং কেমন ঠ্যাস করে শব্দ হয়েছে একটা। আর তিনি পড়লেন সেই বালতির দড়ি সহ হাতে নিয়ে ধস করে পানির মধ্যে, বালতিটাও তার সাথে পড়ছে এবং তিনি সাথে সাথে উপলব্ধি করলেন তাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো নাসির সাহেব তখন যতই তিনি মানে নন প্র্যাকটিসিং হন, তিনি মনে মনে দোয়া পড়া শুরু করলেন এবং তিনি দড়িটাকে আপ্রাণভাবে টানা শুরু করলেন, হাতে মানে দড়ি বেয়ে ওঠার মতো আর কি, গায়ের যত জোরে, এবং দড়ি তিনি টানতেছেন, দড়ি নিচের দিকে আরও নামতেছে, মানে দড়ি টান পড়ে না, মানে তিনি নিচে চলে গেছেন অনেক ফিট এবং আল্লাহর নাম নিয়ে তিনি একসময় দড়িটাকে শক্ত পেলেন এবং তিনি মনে মনে দম আটকায় টানতেছেন দড়ি এবং দোয়া পড়তেছেন। একসময় দড়ির টানে তিনি দড়ি টেনে তার মাথাটা উঠাইতে পারলেন পানির উপর।
হস করে নিঃশ্বাস নিলেন, তিনি অনেক জোরে নিঃশ্বাস নিলেন এবং তিনি দোয়া পড়লেন। বলে তিনি আবার পানির উপরে ওঠার চেষ্টা করলেন দড়ি ধরে। কয়েকবার চেষ্টা করলেন, লাভ হলো না। তখন তিনি ভয় পেলেন, যদিও তিনি ভয়ে সব কিছু জ্ঞান হারায় ফেলতেছিলেন, তারপরও তিনি চিন্তা করলেন, যেহেতু তিনি টিচার, তিনি তার মাথায় এতটুকু সেন্স আছে, তিনি চিন্তা করলেন যে আমি যদি এই দড়ির উপর বেশি প্রেশার দিই, যখন যে ঝুলে আসি, পানিতে হালকা ভেসে আসি বা দড়িটাকে অবলম্বন করে আসি, দড়িটা ছিঁড়ে যেতে পারে, তখন হয়তো আমি ডুবে যেতে পারি, অ্যান্ড সামথিং ব্যাড ইন হিয়ার। তিনি দোয়া পড়া শুরু করলেন এবং তিনি দড়িটাকে ধরে হাতে টান টান করে রাখলেন যাতে ডুবে না যান। হাতের মধ্যে জোরে পেঁচায়, মানে 4-5টা প্যাঁচ দিয়ে তিনি বেঁধে রাখার মতো করলেন দড়িটাকে, এবং তিনি ওখানে ঝুলে থাকলেন। পা দিয়ে বারবার তিনি প্যাডেল করতেছেন যাতে তিনি ভেসে থাকেন, আবার অনেক সময় নিজেই ভেসে থাকার চেষ্টা করছেন আর দোয়া পড়তেছেন, মাথাটাকে উপরে রাখতেছেন। তিনি এইরকম প্রসেস করতে করতে একসময় তিনি সময় জ্ঞান হারায় ফেললেন। তার কাছে মনে হলো সময় অনন্তক্ষণ, এবং তার কাছে হঠাৎ মনে হলো, মানে যখন নাকি আরও গভীর এক সময় তিনি দেখলেন কুয়ার তল থেকে তিনি চাঁদ দেখতে পাচ্ছেন, যেহেতু কুয়ার কোনো ছাদ নাই, একেবারে মাথার উপরে চাঁদ। তার চাঁদটা মনে হচ্ছে মাথার উপরে একদম সরাসরি আলো এসে কুয়ার মধ্যে পড়ছে। এবং তখন তিনি আশেপাশে অনেকগুলো হাসি শুনতে পেলেন। তার কাছে মনে হলো যে তার ঠিক অপোজিটে, তিনি যেই জায়গাটার মধ্যে আছেন দড়ি নিয়ে, তার ঠিক অপোজিটের দেয়ালে কোনো নারী সেখানে আছে, এবং সেই দেয়ালের সাথে তিনি বুঝতে পারছেন অবয়ব, একটা নারীর অবয়ব, সে দেয়ালের সাথে মিশে আছে, মানে চাঁদের আলোটা তার গায়ে সরাসরি পড়তেছে না, দেয়ালে বেঁধে যাচ্ছে। সে হাসতেছে, সে বলতেছে, কতক্ষণ ভেসে থাকবা, তোমাকে আমি নিয়ে যাব নিচে, পাতালে নিয়ে যাব। তো নাসির সাহেব প্রচণ্ড ভয়ে আছেন। তিনি তাড়াতাড়ি ওই দড়ি ধরে মনে মনে যতটুকু যা পারতেন, দোয়া ছোটোকালে যা শিখছেন বা যতটুকু কখনো, তখন তার কাছে ফিল হইতেছিল যে আমি কেন আমার এই সময়টাকে মূল্যায়ন করি নাই। জীবনে তো অনেক রকম বিপদ আসে, এরকম চিন্তা করতে করতে তিনি দড়ি নিয়ে কোনো মত আছেন, কিন্তু তিনি কিন্তু ভয়ে থরথর করে কাঁপতেছেন, ফিল করতেছেন কোনো কিছুর একটা উপস্থিতি আছে এখানে। তো কিভাবে তার সময় কাটছে সে বলতে পারে না। নাসির সাহেব ওইখানেই ছিলেন এবং এক সময় তিনি আজানের শব্দ পাইছেন। আজানের শব্দ পাওয়ার পর তার কাছে মনে হয়েছে আশেপাশের যে তার যে একটা ইভেল এনভায়রনমেন্ট ছিল, মানে একটা মানে ভৌতিক এনভায়রনমেন্ট ছিল, মানে আদিভৌতিক একটা এনভায়রনমেন্ট, এটা আস্তে আস্তে নাই হয়ে গেল। মানে মনে হয় খুব ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, মানে তিনি কুয়ার মধ্যে আছেন এটা তিনি বুঝতেছেন, পানিতে সারা শরীর অসাড় হয়ে গেছে, মনে হচ্ছে যে শরীর তিনি ফিল করতে পারতেছেন না, এবং হাতটাও ফিল করতে পারতেছেন না, দড়ি পেঁচানো সেখানে। তা আজানের শব্দ শুনতেছেন, এটা তার খুব ভালো লাগলো। তো তিনি আজানের শব্দ হওয়ার বেশ খানিকক্ষণ পর তিনি চিৎকার করা শুরু করলেন। তার কণ্ঠে যত জোর ছিল পুরোটা দিয়েই তিনি চিৎকার করছেন, একটু পর পর একটু থেমে থেমে একটু দম নেন, আবার চিৎকার করেন। এরকম অনেকক্ষণ চিৎকার করার পর তিনি হাল ছেড়ে দিলেন, কোনো মানে কেউ নাই আশেপাশে, কেউ আসতেছে না, হাল ছেড়ে দিয়েছেন তিনি প্রায়। এইরকম সময় তিনি হঠাৎ করে দেখলেন একটা মানুষের মুখ মনে উকি দিচ্ছে, নিচ থেকে দেখা যাচ্ছে না কারণ অন্ধকার। মানুষের মাথা উকি দিল এবং তারপর দেখা গেল আরেকজন মানুষের মাথা উকি দিল, এবং দুজন, একজন উপর থেকে বলল, এই কে ভিতরে, কে শব্দ করে। তো তখন তিনি আবার বললেন, ভাই আমাকে বাঁচান, আমি এখানকার মাস্টার নাসের টিচার, আমি স্কুলের টিচার নাসের, কুয়াতে পড়ে গেছি। তো তখন তারা উপর থেকে শুনতেছে যে লোকগুলো বলতেছে, মানে কি অবস্থা, কি মুশকিলের ব্যাপার এই সেই। তো তারপরে অনেকক্ষণ পর তার দড়ি ধরে টানা শুরু করলো তারা। তিনি বললেন যে তখন নিচ থেকে নাসির সাহেব, এই দড়ি ধরে টানেন না, এই দড়ি ছিঁড়ে গেলে কিন্তু আমি শেষ, এই দড়ি অনেক পুরানো, এটা ছিঁড়ে গেলে আমি একদম নিচে পড়ে যাব, মানে শেষ, আপনার নতুন দড়ি নিয়ে আসেন, আপনারা একটু আমাকে বাঁচান, চিৎকার করতেছে। তখন ওই লোকগুলো চলে গেল, আবার অনেকক্ষণ তার একাকিত্বে এরকম থাকার পালা। তারপর দেখলেন যে আরও অনেকগুলো মানুষ আসলো এবং সেখানে দড়ি পড়লো, দড়ির মাথায় বড় বালতি বাঁধা, তাকে মানে বললো সবাই যে বালতিতে উঠে বসতে আর কি। তো তিনি অনেক কষ্টে সেই বড় বালতিতে মানে ধরে বসলেন আর কি, উঠে বসলেন আর কি কষ্টে। তাকে টেনে সবাই মিলে তুললো। তার সারা শরীর একদম অসাড় হয়ে গেছিল। নাসির সাহেব পুরোপুরি একদম মানে অ্যাজ ইফ যে উনি একটা মানে প্যারালাইজের মতো এরকম ফিল করছেন উনি। তো ওনাকে উঠায় নিয়ে তারপর ওখান থেকে নিয়ে যায়। তো ওইখানে একজন ওই যে হুজুর যিনি ছিলেন, হুজুর নাকি দেখছিলেন, তাকে শব্দ পাইছিলেন। হুজুর দূর দিয়ে যাচ্ছিলেন, পাশের ওই যে রাস্তা, যেই রাস্তাটা দেখছি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হুজুর। তিনি নামাজ পড়ানো শেষ করে ওদিক দিয়ে ফিরতেন আর কি। তো তার হুজুর সে শব্দ শুনে তিনি এখানে এসে উকি দিয়েছিলেন। হুজুরের সাথে আরেকজন ছিল লোক, তিনি দুইজনে মিলে উকি দিয়ে এই শব্দ পেয়ে ওনাকে পাইছেন এখানে। তো
তো যাই হোক, হুজুরে বাসায় তাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপর শুশ্রূষা করলো, নাসির সাহেবকে শুশ্রূষা করে তারপর আস্তে আস্তে তিনি একটু ভালো ফিল করেন। ভালো ফিল করার পর তাকে ডাক্তার এনে দেখানো হয়। ডাক্তার দেখে, স্কুলে খবর দেওয়া, হেডমাস্টার সাহেব আসেন, এসে তাকে বলেন যে আসলে আমি তো জানতাম না যে এইরকম জায়গাটা ভৌতিক, শুনছিলাম মানুষজন পুরোনো জায়গায় দেখে। তো নাসির সাহেব খুবই রাগ, সে আর সে বলে যে আমি আর জয়েনই করবো না। তিনি সুস্থ হুজুরকে অনেক ধন্যবাদ দেন। হুজুরের তার প্রতি যে খরচ হয়েছে তিনি হুজুর নিতে চান না, হুজুর তার কাছে বলে যে লাগবে না এগুলা। বেশ বয়স্ক একজন মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন সে হুজুর। তো যাই হোক, তাকে নাসির সাহেব অনেক ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানায়। তারপর আস্তে ধীরে ওই বাসার থেকে বলেন যে আমি আর জয়েন করবো না এখানে স্কুলে। তিনি হেডমাস্টারের উপর খুব রাগ করছিলেন আর কি, যে হেডমাস্টার সাহেব তাকে ওইখানে কেন থাকতে দিল। তিনি গ্রামের একজন মানুষের সাথে ব্যবস্থা করে দিতে পারতো বা কিছু, এরকম একটা জায়গা। আর নিশ্চয়ই তিনি কিছু জানতেন ওই জায়গা সম্বন্ধে, কারণ কিছু না জানলে তিনি নিজে কেন ওখানে থাকেন নাই, বা অন্য কোনো টিচার কেন থাকে না ওইখানে। তো এগুলো চিন্তা করি নাসির সাহেব আর ওখানে জয়েন করেন নাই, তিনি ফিরে চলে যান তার বাড়িতে, এবং পরবর্তীতে তিনি বিভিন্ন রকম চেষ্টা তদবির করে অন্য জায়গায় তার পোস্টিং নিয়ে সেখানে জয়েন করেন তিনি। তো এই ছিল আরিফের পাঠানো ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার। একদিন রাতে হঠাৎ করেই প্রধান দরজায় সজোরে ধাক্কা দেওয়ার মতো শব্দ শুনে স্বামী স্ত্রী দুজনেরই ঘুম ভেঙে গেল। কে যেন বাইরে থেকে অনবরত দরজায় ধাক্কা দিচ্ছিল। লোকমান ভাই ভয় জড়ানো কণ্ঠে ভেতর থেকে ডেকে বললেন, কে ওখানে? দরজায় কে ধাক্কা দিচ্ছে? ও পাশ থেকে একটা কান্নামাখা অবুঝ শিশুর কণ্ঠে আওয়াজ ভেসে এলো, আব্বু, আমি লামিয়া, দরজা খোলো। তোমরা আমাকে বাইরে কেন রাখছো একা একা? আমার খুব কষ্ট হয়। এবং তোমরা আমার দোলনাটা কেন খুলছো আব্বু? যখন দরজার ওপার থেকে ভেসে আসা এই কণ্ঠটি স্বামী স্ত্রী দুজনেই স্পষ্ট শুনতে পেলেন, তারা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইলেন। এরপর লোকমান ভাই চরম সাহস বুকে বেঁধে খিল খুলে দরজাটা ঝট করে খুলে ফেললেন। কিন্তু সামনে কেউ ছিল না, শুধু চোখের পলকে দেখতে পেলেন একটা আবছা ছায়া দ্রুত বাগানের দিকে মিলিয়ে গেল। সেদিন রাতে ওনাদের আর এক মুহূর্তের জন্য চোখের পাতা এক হলো না। পরদিন ফজরের নামাজ শেষে লোকমান ভাই মসজিদের ইমাম সাহেবকে ডেকে সব ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব সমস্ত শুনে ওই দিন বিকেলেই ওনাদের বাড়িতে এলেন এবং কোরআন তেলাওয়াত করে পানি পড়া দিয়ে বাড়ির চারদিকে ছিটিয়ে দিয়ে বাড়িটা সাময়িকভাবে বন্ধ করে দিলেন। এরপরের 2-3 মাস পর আর কোনো অলৌকিক বা অদ্ভুত ঘটনা ঘটে না। সবাই ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করলেন। কিন্তু এই ঘটনা তো এখানে শেষ হলো না। যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো, কিন্তু না, গল্পের মোড় ঘুরল অন্যদিকে। কিছুদিন পর লোকমান ভাইয়ের শাশুড়ি ওনাদের বাড়িতে বেড়াতে এলেন, কারণ ওনার স্ত্রীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসছে। যথাসময়ে ওনাকে শহরের হাসপাতালে ভর্তি করানো হলো। রাত তখন আনুমানিক 1:30টা। লোকমান ভাই তার স্ত্রী আবারও একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিলেন। আনন্দের জোয়ার বয়ে গেল পরিবারে। আত্মীয় স্বজন সবাই সে রাতে হাসপাতালে থেকে গেলেন, কিন্তু বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকমান ভাই আর তার ছোট ভাই লিয়াকত তাকে একা বাসায় পাঠিয়ে দিলেন। হাসপাতাল থেকে সাইকেলে করে লিয়াকতের বাসায় পৌঁছতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো। পরদিন ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন হাসপাতাল থেকে নিজের বাসায় ফিরলেন, তখন গেট খুলে ভেতরে ঢুকতেই ওনার বুক কেঁপে উঠল। তিনি দেখলেন ওনার ছোট ভাই লিয়াকত উঠানের মাঝখানে উপর হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন লোকমান ভাই চিৎকার করে প্রতিবেশীদের ডাকলেন এবং চোখ মুখে পানি ছিটিয়ে লিয়াকতের জ্ঞান ফেরালেন। জ্ঞান ফেরার পর দেখা গেল লিয়াকতের শরীরে প্রচন্ড জ্বরে পড়ছে। লোকমান ভাই জিজ্ঞাসা করলেন, লিয়াকত, কি হয়েছিল রে? তুই এভাবে উঠানে কেন পড়েছিলি?
লিয়াকত ভয়ে কাঁপতে কাঁপতে ভাঙ্গা গলায় বলল, ভাইয়া, আমি যখন রাতে সাইকেল নিয়ে বাসায় ঢুকি তখন দেখতে পাই আমাদের ঘরের বন্ধ দরজার সামনে ঠিক মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি অন্ধকার থাকায় চিনতে না পেরে বললাম, কি ওখানে? আমার গলার আওয়াজ পেয়ে মেয়েটা যখন আমার দিকে ঘুরে দাঁড়ালো তখন আমি আতঙ্কে জমে গেলাম। ওটা আর কেউ নয়, ওটা ছিল আমাদের লামিয়া। ওর মুখটা ওই যে পুকুর থেকে তোলার সময় যেমন ঠোকর খাওয়া, ফোলা আর ভয়ঙ্কর ছিল, ঠিক তেমনই ছিল। সে আমার দিকে একটা হাত বাড়ি দিয়ে ফিসফিস করে বলছিল, চাচু, তুমি কি আমাকে কোলে নিবে? এরপর আমার আর কোনো কিছু মনে নেই, আমি ওখানেই অজ্ঞান হারিয়ে ফেলি। লিয়াকতের সেই তীব্র জ্বর টানা 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও সে স্বাভাবিক হতে পারছিল না। রাতে ঘুমালেই সে স্বপ্নে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখত এবং চিৎকার করে বিছানায় উঠে বসত। পরিস্থিতি বেগাতিক দেখে লোকমান ভাই শহরের বড় মসজিদের প্রধান ইমাম সাহেবকে ডেকে এনে পুরো ঘটনা বিস্তারিত বললেন। ইমাম সাহেব এসে অত্যন্ত শক্তিশালী আমল দোয়া পড়ে ওনাদের পুরো বাড়ি এবং সীমানা স্থায়ীভাবে বন্ধ করে দিলেন। এরপর বেশ কিছুদিন ভালোই কাটলো। কোনো ধরনের উপদ্রব বা শব্দ আর শোনা গেল না। লোকমান ভাই যে ঘরে ঘুমাতেন ওনার খাটের পাশেই একটা ছোট্ট কাঠের জানালা ছিল, আর ওই জানালা দিয়ে ওনাদের পুরো বাগান আর পুকুরের পাড়টা পরিষ্কার দেখা যেত। একদিন গভীর রাতে লোকমান ভাইয়ের হঠাৎ কাশি ওঠে এবং তিনি কফ ফেলার জন্য জানালাটা খোলেন। জানালা খুলতেই ওনার চোখ চলে যায় বাগানের কোণে এবং সেখানে ছিল তার মেয়ে লামিয়ার কবর। যখন তিনি লামিয়ার কবরের দিকে তাকালেন, তিনি বিস্ময় নিয়ে দেখলেন কবরের ওপরে একটা ছোট্ট মিটমিটে আলো জ্বলছে এবং ওটা অনবরত নড়াচড়া করছে। তিনি জানালাটা আলতো করে লাগিয়ে সামান্য একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করলেন, কিন্তু তখনই কোথা থেকে যেন এক ঝলক তীব্র বাতাস এসে আলোটাকে নিভিয়ে দিল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই লোকমান ভাই মাঝরাতে চুপি চুপি জানালা খুলে ওই রহস্যময় আলোটা দেখতেন। এখন আর ওনার মনে কোনো ভয় কাজ করত না, বরং নিজের মৃত মেয়েটার কথা ভেবে ওনার বুক ফেটে কান্না আসতো। তিনি একাই মাঝরাতে বিছানায় বসে কাঁদতেন। এভাবে আরো 5-6 মাস কেটে গেল। ওনাদের পরিবারে পরের মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো, এই মেয়েটার অবয়ব এবং চেহারা হুবহু প্রথম মেয়ে লামিয়ার মতোই হয়েছিল, বিন্দুমাত্র কোনো তফাৎ ছিল না। একদিন দুপুরে মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে লোকমান ভাইয়ের স্ত্রী ঘরের বাইরে কোনো একটা কাজে গিয়েছিলেন। মাত্র 2-3 মিনিট পরেই কাজ শেষ করে ঘরে ফিরে এসে দেখেন যে মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলেই মনে হবে চোখের সামনে থাকা অদৃশ্য কারোর সাথে সে মনের আনন্দে খেলছে। ওনার স্ত্রী মেয়ের সামনে যাওয়া মাত্রই একটা ঠান্ডা বাতাস শো করে ওনাদের ঘরের ভেতর থেকে বাইরে চলে গেল। প্রায় সময়েই ওনাদের সাথে এমনটা হতো। যখন স্ত্রীর স্বামীকে এই কথা জানালেন তখন লোকমান ভাই শান্ত গলায় বললেন, যা হওয়ার তাই হোক, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আমার মন বলে ও আমাদেরই মেয়ে লামিয়া, ও আমাদের কোনো ক্ষতি করবে না। শুধু ওনারই নন, এলাকার অনেকেই গভীর রাতে লোকমান ভাইদের বাগানে বা পুকুর পাড়ে ওই মিট আলো জ্বলতে দেখছেন। দেখতে দেখতে ওনাদের দ্বিতীয় মেয়েটাও হাঁটতে শিখল। একদিন ভর দুপুরে ওনার স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। এমন সময় ঠিক সেই পাগলটি যে বহু বছর আগে সে কুলের কথা বলে গিয়েছিলেন, সে আবারও ওনাদের উঠানে এসে দাঁড়ালো। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলটিকে দেখে চিনতে পারলেন এবং ওনাকে সম্মানের সাথে বসতে বললেন, কিন্তু পাগলটা
পাগলটা আর বসল না। সে ওনার স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোকে না বলেছিলাম তোর সন্তানকে চোখে চোখে রাখবি, সাবধানে রাখবি? শোন, তোর মেয়ে মারা যাওয়ার পর যে ইমাম সাহেব ওনার জানাজা পড়িয়েছিলেন, কোনো একটি বিশেষ কারণে সেই ইমামের ও জানাজার কিছু নিয়মের বড় ধরনের ত্রুটি বা ঝামেলা হয়েছিল। আর সেই কারণেই তোর মেয়ের জানাজা পরিপূর্ণ এবং শুদ্ধ হয়নি। তুই এক কাজ করবি, ভালো এবং পরহেজগার আরও একজন ইমামকে ডেকে এনে তোর মেয়ের নামে একটি গায়েবী জানাজা পড়িয়ে দে। তাহলে আত্মাটি শান্তি পাবে এবং সব ঠিক হয়ে যাবে। এই কথাটি বলেই পাগলটা যেমন এসেছিল তেমন ওই নিমেষের মধ্যেই হাওয়া হয়ে গেল। পাগলের কথা মতো লোকমান ভাই পরের দিন একজন বড় আলেম ও ইমাম সাহেবকে ডেকে এনে ওনাদের মৃত মিয়া লামিয়ার উদ্দেশ্যে একটি গায়েবী জানাজার ব্যবস্থা করেন এবং দোয়া খায়ের করেন। এরপর থেকে ওনাদের বাড়িতে আর কোনোদিন কোনো অলৌকিক আলো বা ছায়া কিংবা সে রহস্যময় ঝুনঝুনির শব্দ শোনা যায়নি। সব কিছু চিরতরে শান্ত হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে ওনাদের সেই দ্বিতীয় মেয়েটিও সুস্থভাবে বড় হয় এবং ধুমধাম করে ওনার বিয়ে হয়ে যায়। বর্তমানে অবশ্য লোকমান ভাইরা সেই পুরনো বাড়িটি বিক্রি করে দিয়ে অন্য এলাকায় চলে গেছেন এবং সেখানেই সুখে আছেন। আজকের গল্পটি একটি সম্পূর্ণ সত্যি এবং সত্য ঘটনা। এই ঘটনা যতটুকু আমি নিজে দেখেছি তার চেয়েও বেশি আমার মা বাবার মুখ থেকে নিখুঁতভাবে শুনেছি। আমাদের এলাকার পুরনো মুরব্বী যারা আছেন তারা সবাই এই অলৌকিক ঘটনাটি খুব ভালো করে জানেন। হয়তো আমি গুছিয়ে লিখতে পারিনি, তবে ঘটনাটি শতভাগ সত্য। ভালো লাগলে শ্রোতাদের অবশ্যই পড়ে শোনাবেন। আমার কাছে এমন আরও কিছু সত্য ঘটনা রয়েছে, সময় সুযোগ বুঝে পরে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। ভূত FM এর পরে পুরো টিমের জন্য রইল অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা। ধন্যবাদ আনতে সারোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, লালমনিরহাট।